ডিস্টার্ব করো না, ফোন করে নিও। আমাদের মূলত যেটুকু বলার, যারা লাইভ ক্লাসে আছো তাদের মধ্যে যদি কারো কোনো পেমেন্ট ডিউ থেকে থাকে, সেকেন্ড ইনস্টলমেন্ট, অবশ্যই সেটা পে করে দিও। কারণ আজকে ক্লাসের পর থেকে আমরা কিন্তু যাদের পেমেন্ট ডিউ আছে ধরে নেবো তারা ক্লাস কন্টিনিউ করবে না, তাদেরকে কিন্তু রিমুভ করেই আমরা সামনের দিকে এগোবো ক্লাস। এবার আমি কয়েকটা প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে। সেটা হচ্ছে, আমাদের বেশ কিছু টপিক কিন্তু ইংলিশের ক্ষেত্রে পড়ানো হয়ে গেছে। যারা নতুন তারাও জেনে নাও যে কি কি টপিক হয়ে গেছে, আর যারা পুরাতন তারা একবার মিলিয়ে নাও। এবং আমি রিকোয়েস্ট করব যে তোমরা একটা খাতা মেনটেন করবে, সেখানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 যে যে টপিক গুলো হয়ে গেছে এটা পর পর একটু লিখে রাখবে। তাহলে এটা তোমারও একটা সুবিধা হবে যে তোমার কোন কোন টপিক কভার হয়ে গেছে, মানে তুমি করে ফেলেছো অলরেডি, এবং সেই অনুসারে তুমি পরবর্তীকালে একটা রিভিশনের জন্য নিজস্ব রুটিনও বানিয়ে নিতে পারবে। সর্বপ্রথম আমাদের কম্প্রিহেনশনের ক্ষেত্রে কম্প্রিহেনশন টপিক মোটামুটি ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং প্র্যাকটিস সেটও অনেকগুলো দেওয়া আছে। যদি করে ফেলে থাকো তাহলে আশা করি প্র্যাকটিস সেটও অনেকগুলো করে ফেলেছো অলরেডি। এইটা কন্টিনিউ চলতে থাকবে, আমাদের যাই কোর্স চলুক এটা কন্টিনিউ আমরা করবো, আবার প্র্যাকটিস সেট দেবো, আবার প্র্যাকটিস করাবো, আবার নতুন কম্প্রিহেনশনও করাবো। তার মানে এই কম্প্রিহেনশন পার্টটা আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে, কি তাই তো? হ্যাঁ স্যার। এক্ষুনি কথা বলতে হবে। হ্যাঁ ঠিক আছে। আমাদের নেক্সট যেটা চলে যাব, পেডাগজি। এই পেডাগজি পার্টের মধ্যে লার্নিং এন্ড অ্যাকুইজিশন এই টপিকটা হয়ে গেছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে। প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং হয়ে গেছে। হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ স্যার। রোল অফ লিসনিং স্পিকিং ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ এন্ড হাউ চিলড্রেন ইউজড হয়েছে। এটা হয়নি স্যার। বেশ, হয়নি স্যার এটা। ঠিক আছে, যেটা হয়নি হয়নি। আগের দিনই করালাম ক্রিটিক্যালি প্রসপেক্ট অন দ্য রোল অফ গ্রামার, হয়ে গেছে আগের দিন টপিক। ওটা হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়েছে। বেশ, যেগুলো হয়েছে রাইট চিহ্ন দিচ্ছি, যেগুলো হয়নি আমি গোল করে দিচ্ছি। অবশ্যই সবই হবে। চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, প্রথম দিনে এই ক্লাস করিয়েছি, হয়ে গেছে টপিক। হ্যাঁ স্যার। বেশ। ল্যাঙ্গুয়েজ স্কিলস হয়েছে। হয়নি। হয়নি। না, অ্যাপ্রোচ এন্ড মেথড হয়নি। হয়নি, এটা তো এগুলো নতুন টপিক, এগুলো হবে না। আজকে ক্লাসে করাবো হচ্ছে কি লেসন, আজকের ক্লাসে করাবো হচ্ছে এরপরে টিএলএম টা হয়ে গেছে। না স্যার। না স্যার হয়নি। হ্যাঁ ঠিক আছে, ওকে। আজকের ক্লাসে করাবো হচ্ছে কি রেমিডিয়াল টিচিং, ঠিক আছে। নোট দিয়ে দিচ্ছি, আমি করাচ্ছি, নোটও দিয়ে দেবো। তাহলে অলমোস্ট আমাদের যে কটা টপিকের মধ্যে বাকি আছে সেটা হচ্ছে, বলে দিচ্ছি টপিক বাকি আছে। এখান থেকে যেগুলো টপিক বাকি আছে, এই যে রোল অফ লিসনিং স্পিকিং একই জাতীয় টপিক হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ এইটা বোধহয় হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজ স্কিলস করিয়েছি আমি তোমাদের, একটু মনে করে বলো। ল্যাঙ্গুয়েজ স্কিলস না হয়নি। হয়নি, আচ্ছা বেশ ঠিক আছে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা টপিক বাকি আছে, 6টা, 7টা, ঠিক আছে। 7খানা পেডাগজি টপিক বাকি আছে। এর মধ্যে 2টো এবং 3টে টপিক রিলেটেড টপিক আছে, একই টপিক আছে। দেখো এই যে স্পিকিং এন্ড লিসনিং এর যে কার্যকলাপ সেই সম্পর্কে আছে, উপরে আছে ল্যাঙ্গুয়েজ স্কিলস, একই টপিক এগুলো। এই যে এখানে স্পিকিং লিসনিং ফাংশন একই জাতীয় টপিক, কিন্তু আমরা আলাদাভাবেই পড়াবো, তোমাদের চিন্তা নেই। অর্থাৎ 7খানা টপিক এখানে বাকি আছে, অর্থাৎ 7খানা টপিক যদি আমরা করিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু তোমাদের টেটের সিলেবাস মোটামুটি ভাবে শেষ হবে, পুরোপুরি নয় কিন্তু। এর সঙ্গে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে, দেখো প্রথমে একটা জিনিস আমি অমিট করে গেছি, এখানে হচ্ছে গ্রামার টপিক। এই গ্রামার টপিকের বেশ কিছু গ্রামার টপিক কিন্তু আমি তোমাদেরকে করাবো, যেগুলো থেকে প্রশ্ন প্রত্যেক বছরই আসে, সেই জাতীয়। এর সঙ্গে আরো কয়েকটা টপিক হয়েছে, আগের দিনে দিয়েছিলাম, সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। এই ভোকাবুলারি পার্টের মধ্যে কি পড়বে, সিনোনিম, অ্যান্টোনিমস থেকে শুরু করে আরো বেশ কিছু নাউনের ফর্ম ইত্যাদি, এরকম অনেক কিছু টপিক এর মধ্যে ঢুকে আছে। তার মধ্যে থেকে আমি সিনোনিমটা আগের দিন দিয়েছিলাম, কতটুকু পড়েছো আমি জানি না। এখান থেকে কিন্তু আমরা এগোচ্ছি, অর্থাৎ আমি বলতে চাইছি যে আমাদের ক্লাসের প্রোগ্রেস কিন্তু খারাপ হয়নি, মানে অলমোস্ট 1 মাস কেবলমাত্র হয়েছে, এবং আমাদের কাছে আরো 5 মাস বাকি আছে। তো 1 মাসের নিরিখে যদি প্রোগ্রেস ধরো, তাহলে কিন্তু অনেকগুলো টপিকে আমরা করে ফেলেছি। 1 মাস না, 1.5 মাস হয়েছে বোধহয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো টপিকই আমরা
পড়িয়ে ফেলেছি এবং আমাদের কাছে অনেকটা সময় আছে। আমরা এই টপিকগুলো শেষ করে আবার রিভিশনে যেতে পারবো এবং এই টপিকগুলো থেকে নতুন নতুন আরো প্রশ্ন এবং উত্তর আলোচনা করতে পারবো এবং পুনরায় এই টপিকগুলো যাতে আরো গভীরভাবে আমরা পড়তে পারি সেই ব্যবস্থা আমরা করব। কারণ আমরা জানি যে প্রশ্নপত্রের ধরন অনেক কঠিন হচ্ছে, তো আমাদেরও পড়ানোর ধরনটা কঠিনই করবো। অর্থাৎ প্রথমবার আমরা কেবলমাত্র টপিক গুলোর সম্পর্কে প্রাইমারি কনসেপ্ট এবং সেই ভাবে আমরা এগোচ্ছি। পরবর্তীকালে আমাদের কাছে সময় থাকবে আশা করি, তখন আমরা আরো নিগুড়ভাবে এই টপিক গুলো নিয়ে বিশ্লেষণ করবো এবং আলোচনা করব। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে স্যার। আচ্ছা, এবার এবার এটা তো হচ্ছে আমার তরফ থেকে আমি করব। তোমাদের তরফ থেকে যে টপিক গুলো আমরা করিয়ে ফেলেছি সেগুলো কিন্তু বারবার রিভিশন দিতে থেকো। অর্থাৎ তোমরা যেগুলো ভুলে যাও তাহলে কিন্তু তোমরা জিরোতে চলে আসবে। যে টপিক হয়েছে সেগুলো বারবার রিভিশন দেবে। আর কি করবে, আমাদের প্রত্যেকটা টপিকের শেষে কি আছে, এমসিকিউ প্রশ্ন আছে ওই রিলেটেড, যেমন আজকের টপিকেও আছে। এইগুলো পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবে, পেন দিয়ে নয়। আর তোমরা তো স্টাডি মেটেরিয়ালস পেয়েই যাচ্ছ কিছুদিনের মধ্যেই, তখন পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার সময় প্রথমে প্র্যাকটিস করবে, পরবর্তীকালে মুছে ফেলবে পেন্সিল দিয়ে, হালকা করে পেন্সিল দিয়ে দাগ দেবে এবং বারবার এগুলোকে একটু প্র্যাকটিস করবে, না দেখে বারবার পড়ে, মানে বুঝে বুঝে। স্যার ঠিক আছে? বইটা মে মাসের ক তারিখের মধ্যে আসবে? মে মাসের 15 তারিখের মধ্যেই পেয়ে যাবে। আমি তার আগে তোমাদের সাথে মিটিং করব, বইটা প্রায় রেডি হয়েই গেছে। মে মাসে যেহেতু কথা হচ্ছে, মে মাসের শুরুতেই তোমাদের সাথে মিটিং করব, দেন আমি পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পর যে কদিন, যার বাড়িতে যেতে যে কদিন সময় লাগে, আশা করি 2-3 দিনের মধ্যেই বাড়িতে পৌঁছে যায়। ঠিক আছে? ওকে স্যার, ওকে। ওকে, চলো আজকের টপিক তাহলে শুরু করা যাক। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে রেমিডিয়াল টিচিং, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। খুবই গুরুত্বপূর্ণ মানে হলো এটাই যে এই টপিক থেকে তোমরা প্রশ্ন পাবেই পাবে। এমন কোনো টেট আজ পর্যন্ত হয়নি যে টেটে এই টপিক থেকে প্রশ্ন আসেনি। ঘুরে ফিরে আসবে, কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবে। সর্বপ্রথম তোমরা প্রত্যেকেই অল্প বিস্তর এই রেমিডিয়াল টিচিং বিষয়টা কি সেই সম্পর্কে কিন্তু প্রত্যেকেই জানো, কারণ এটা বিএড সব জায়গায় পড়ানো হয়। আমাকে যদি একটু একজন দুজন একটু কনসেপ্ট দাও যে রেমিডিয়াল টিচিং বিষয়টা কি, তাহলে একটু ভালো লাগবে। কেউ কি একটু বলতে পারবে যে রেমিডিয়াল টিচিং বিষয়টা কি? হ্যাঁ স্যার বলবো। প্রতিকারমূলক শিক্ষা। যে ক্লাস নেওয়া হয় স্যার এই মানে আমরা ক্লাস করছি রেগুলারলি, সেই ক্লাসে যারা মোটামুটি পিছিয়ে থাকে সংশোধনমূলক শিক্ষা। তাদেরকে সংশোধন ভাবে, মানে তাকে সংশোধন করা, তাদের কোনো খামতি আছে কিনা, কোথায় ভুল করছে, ঠিক আছে, তাদেরকে ডায়াগনোসিস করা, ঠিক আছে, এইভাবে, এবং সামেটিভ এভ্যালুয়েশন করা, এটা হচ্ছে রিমেডিয়াল টিচিং। আচ্ছা বেশ, আর কেউ? আর শুধুমাত্র স্যার বলছি। পিছিয়ে থাকা স্টুডেন্টদের জন্য তো নয়, সবার জন্যই রেমেডিয়াল টিচিংটা দরকার। সবার জন্য হলে তো গোটা ক্লাসের জন্যই টিচিং হয়ে যাবে, সেটা তো না। রেমিডিয়াল পিছিয়ে টিচিং থাকা ছাত্রছাত্রীদের জন্য থেকে বিশেষ পিছিয়ে থাকা ভাবে যে তারা মানে কোন বিষয়ের ওপর মানে পিছিয়ে আছে সেই বিষয়টার ওপর শিক্ষককে ফোকাস করে তাদেরকে পাঠদান করাকেই সংশোধনমূলক শিক্ষা বলা হয়। বাহ বাহ, ঠিক কার্তিক চন্দ্র, ঠিকই চেষ্টা করেছো। তারপর আর কেউ? পিছিয়ে পড়ায় ছাত্রছাত্রীদের জন্য রেমিডিয়াল টিচিং। আচ্ছা বেশ, আর কি, আর কেউ? শুধু কি পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কি রেমিডিয়াল টিচিং দেবো, আর কাউকে দেওয়ার দরকার নেই? আর প্রতিভাশালীদেরও, প্রতিভাশালী তারা কি, মানে তারা কারা? মানে যারা এভারেজ থেকে মানে মতলব উপরে। হ্যাঁ। আচ্ছা বেশ, আর কেউ? স্যার ওই দুর্বল পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকেই পরীক্ষার পর পরীক্ষা হয়ে যাওয়ার পর স্যার কিছুদিন রিমিডিয়াল টিচিং এর জন্য ক্লাস করানো হয় এরকম কিছু। আচ্ছা, পিছিয়ে পড়া তোমরা প্রত্যেকে এখানে বলেছো, আমি একটা স্পেসিফিক প্রশ্ন করি। পিছিয়ে পড়া মতলব কি, মানে কোথা থেকে পিছিয়ে পড়বে? এভারেজের থেকে। কার এভারেজ? পিছিয়ে পড়া দৈনন্দিন যে সব পড়াশোনাটা করানো all হচ্ছে তার থেকে ক্লাসের পিছিয়ে পড়া। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, এবার মন দিয়ে শোনো। মোটামুটি ভাবে বলেছো তোমরা প্রত্যেকেই, চেষ্টা করেছো, এবার মন দিয়ে শোনো। আমাদের যে ক্লাসটা চলছে প্রতিদিন, যেমন এখন ক্লাস চলছে, এই ক্লাসে আমি কি করলাম, একটা পরীক্ষা নিলাম। কি পরীক্ষা নিলাম? একটা ফরমেটিভ এভালুয়েশন নিলাম।
বা প্রস্তুতিমূলক মূল্যায়ন একটা পরীক্ষা নিলাম। এখন এই পরীক্ষাতে দেখা যাচ্ছে যে একটা গড় নম্বর উঠেছে 10 ধরে নিলাম, কেউ কেউ 2 পেয়েছে এবং 1 পেয়েছে। তার মানে কোথা থেকে পিছিয়ে পড়া হলো? ক্লাসের যে পড়াশুনো, সেই পড়াশুনোর যে গড় মান, সেখান থেকে পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তার জন্য আমি কি করলাম, আলাদা একটা ক্লাস ব্যবস্থা করলাম কেবলমাত্র যারা কম নম্বর পেয়েছে, 2-3 পেয়েছে, এবং যারা দেখলাম যে দুর্বল আছে তাদেরকে নিয়ে আমি এগিয়ে নিয়ে গেলাম। কোন এগিয়ে নিয়ে গেলাম? আমি তো 2-4টে ক্লাসে ব্যাপক কিছু এগিয়ে নিতে পারবো না, কারণ আমি তো ম্যাজিক জানি না। আমি ক্লাসের যে গড় মান, সেই অবধি তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। অর্থাৎ ক্লাসে হয়তো 10 নম্বর উঠেছে গড় নম্বর, কেউ পেয়েছে 2, তাকে এগিয়ে নিয়ে গিয়ে আমি হয়তো 6-এ নিয়ে আসলাম। অর্থাৎ এই 10-এর কাছাকাছি একটা নম্বরে নিয়ে আসলাম বা 8-এ নিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে গিয়ে রেমিডিয়াল টিচিং। বোঝা গেল? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইবার প্রশ্নটা হচ্ছে, বলো। তাহলে তো ওটা পিছিয়ে পড়াই তো হলো তাহলে। আমি তো এখনো কথা শেষ করিনি, এইটুখানি বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ এবার স্যার। বিষয়টা হচ্ছে যে তাহলে এই যে পিছিয়ে পড়েছে বলে আমি এগিয়ে নিয়ে গেলাম, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোনো স্টুডেন্ট ক্লাসে আছে যাকে তুমি যে প্রশ্ন দিয়েছো, হয়তো তুমি 30 নম্বরের মধ্যে পরীক্ষা নিয়েছো, সে 30-এ 30-ই পেয়েছে। শুধু তাই নয়, তোমার যে প্রশ্নের মান, তার থেকেও কঠিন প্রশ্ন যদি করা হতো, তাহলেও তার মানসিক যে খিদে বা তার যে প্রতিভা বা তার যে বুদ্ধিদীপ্ততা, সেটা পরিপূর্ণ করতে পারতো না। তাহলে তোমার কি করা উচিত? ক্লাসের যে গড় পড়াশুনো, ক্লাসের তো একটা নির্দিষ্ট বই পুস্তক আমরা পড়াই, তার কিছু রেফারেন্স বই সবসময় প্রত্যেকটা বইয়ের পিছনে লেখা থাকে বা থাকতো বা এখনো থাকে। কেন থাকে? এই রেফারেন্স বইগুলো এই কারণেই থাকে যে যাদের ক্লাসের যে বই পড়ানো হচ্ছে, সেই বইয়ের তাদের মানসিক খিদে তৃপ্ত হবে না, তারা এর থেকেও গড় মানের থেকে উন্নত ছাত্রছাত্রী, তারা যাতে এই রেফারেন্স বইগুলো পড়াশোনা করে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারে। এই কারণে রেফারেন্স বইয়ের নাম কিন্তু লেখা থাকে, প্রত্যেকটা বইয়ের পিছনে রেফারেন্স বই থাকবে। তাহলে তুমি রেমিডিয়াল টিচিং হিসেবে যে ছাত্রছাত্রীরা প্রতিভাবান বা যাদেরকে আমরা গিফটেড চাইল্ড বলি, সেই গিফটেড চাইল্ডদের জন্য আলাদাভাবে কিছু রেমিডিয়াল টিচিং করতে পারো, যেখানে গড় মানের যে পড়াশোনা ক্লাসে হচ্ছে, সেখান থেকে তাদের আরো বেশি পরিমাণে একটু শিক্ষা প্রদান করতে পারো বা এগিয়ে নিয়ে যেতে পারো। তাহলে আলটিমেটলি রেমিডিয়াল টিচিং কি হয়ে গেল? শুধুমাত্র পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্যই রেমিডিয়াল টিচিং কিন্তু হলো না। যারা ক্লাসের গড় মানের থেকে এগিয়ে আছে, তাদেরকেও কিন্তু রেমিডিয়াল টিচিং এর অন্তর্গত করা হলো বা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ স্যার। তাহলে রেমিডিয়াল টিচিং কি বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে রেমিডিয়াল টিচিং কি, তখন তোমার উত্তর হবে ক্লাসের গড় মানের থেকে এগিয়ে থাকা অথবা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের ক্লাসের সমকক্ষ করে তোলা, অথবা যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা এগিয়ে আছে তাদেরকে আরো নতুন নতুন তথ্য দিয়ে তাদের জ্ঞানের পরিধিকে আরো বিস্তার ঘটানোর যে পদ্ধতি, যেটা ক্লাসের যে গড় ক্লাস হয় তার বাইরে যখন ক্লাস করানো হয়, কোনো টিচার করান, সেই পদ্ধতিকে আমরা রেমিডিয়াল টিচিং করে থাকি। ঠিক আছে? সাধারণত স্কুলগুলোতে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্যই রেমিডিয়াল টিচিং করে বলে আমরা সবসময় পিছিয়ে পড়াটাই ব্যবহার করে থাকি। এটা হচ্ছে মেইন কারণ। এবার দেখি আমাদের নোটে কি লেখা আছে। বলেছে রেমিডিয়াল টিচিং in the English language is an educational approach that aims to provide additional support and assistance to students who are experiencing difficulties in learning English. যেহেতু ইংলিশ সাবজেক্ট পড়ছি, তাই ইংলিশের কথাই এখানে বলবে। বলছে রেমিডিয়াল টিচিং হলো এমন একটি এডুকেশনাল অ্যাপ্রোচ বলেছে। ঠিক আছে, অ্যাপ্রোচ মানে হলো গিয়ে পদ্ধতি কিন্তু না, মেথড কিন্তু না, মানে এমন একটা ধারণা। অ্যাপ্রোচ মানে এমন একটা ধারণা
অর্থাৎ এডুকেশনাল সিস্টেমের এমন একটা ধারণা হলো গিয়ে রেমিডিয়াল টিচিং, যেখানে ছাত্রছাত্রীদের যারা ক্লাসের থেকে পিছিয়ে পড়েছে তাদেরকে কিছুটা অ্যাডিশনাল সাপোর্ট এবং অ্যাসিস্ট্যান্স প্রদান করা হয়। এবং এক্সপিরিয়েন্সিং ডিফিকাল্টিস এন্ড লার্নিং ইংলিশ কাদেরকে প্রদান করা হয় সাপোর্ট? যারা ইংলিশ বিষয়টা শেখার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে। কোথায় অসুবিধার সম্মুখীন হচ্ছে? ক্লাসরুমে অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাদেরকে যখন আমরা অ্যাডিশনাল কিছুটা সাপোর্ট দিচ্ছি তখন সেই পদ্ধতিকে আমরা বলছি রেমিডিয়াল টিচিং। Remedial teaching focuses on identifying and addressing the specific areas where students are struggling, such as reading, writing, grammar, vocabulary, or pronunciation. Read the following points in the better clarity. বলেছে রেমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে সর্বপ্রথম টিচারকে একটা নির্দিষ্ট অসুবিধাকে চিহ্নিত করতে হয়। আমি রেমিডিয়াল টিচিং কেন দেব, কোন কারণে এই বাচ্চাটাকে রেমিডিয়াল টিচিং দেব। যদি আমি দেখি এই বাচ্চাটা রিডিং পড়তে তার অসুবিধা আছে, তাহলে আমি স্পেসিফিক রিডিং বিষয়টাকে উন্নতি করার জন্য আমি রেমিডিয়াল টিচিং দেব। যদি দেখি এই বাচ্চাটার রাইটিং এর সমস্যা আছে, লেখার ক্ষেত্রে সমস্যা আছে, তাহলে লেখার ক্ষেত্রে উন্নতি ঘটানোর জন্যই আমি তাকে রেমিডিয়াল টিচিং দেব। তার মানে এক্ষেত্রে টিচারকে স্পেসিফিক একটি বিষয়, যে বিষয়টিতে ওই ছাত্র বা ছাত্রীটি পিছিয়ে পড়েছে বা তার শিক্ষার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে, এই স্পেসিফিক বিষয়টাকে চিহ্নিতকরণ করে তারপরেই আমরা রেমিডিয়াল টিচিং এর আওতায় সেই ছাত্র বা ছাত্রীটিকে নিয়ে আসব। আমি ঠিক যতটুকু বললাম বোঝা গেল? ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। আরো কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার। পড়া শুনতে ভালো লাগছে? আর এখানে স্ট্রাগলিং মানে ওটা কি ধরবো ওটা আমি? এই যে ধরো তোমাকে যে পড়াচ্ছি অনলাইনে, তোমার তো অনেক সমস্যা হচ্ছে পড়তে গিয়ে, নেটওয়ার্ক সমস্যা, তারপরে তুমি বুঝতে পারছো না, পিডিএফ ডাউনলোড করছো অথচ প্রিন্ট আউট করতে পারছো না, তাহলে তুমি কি করছো? বেসিক্যালি টেট পাস করার জন্য স্ট্রাগল করছো। আচ্ছা এইটাকেই বলে স্ট্রাগলিং। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে পড়া ভালো লাগছে, বুঝতে পারছো সবাই? স্যার আচ্ছা, বেশ গরম তো, সব জায়গায় গরম, যারা বাঁকুড়া ফুলে থাকো স্যার আশা করি এভারেজের থেকে এগিয়ে যাওয়াটা একটু বুঝতে পারলাম না। বলবো। তো তার মধ্যে একটু পড়াশোনা যদি শুনতে ভালো লাগে তাহলে এই পড়াশোনায় মন বসে, সেই জন্য জিজ্ঞেস করছি যে শুনতে ভালো লাগছে কিনা। স্যার একটা কথা বলবো? নিশ্চয়ই বলবে, বলো। বলছি স্যার, পাঠে যদি কেউ উৎসাহ বোধ না করে, যদি কোনো শিক্ষার্থী উৎসাহ বোধ না করে, তাহলে কি তাকে রেমেডিয়াল টিচিং দেওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। যদি উৎসাহ বোধ না করে তার মানে তো সে এমনিতেই পিছিয়ে পড়বে, কারণ উৎসাহ ছাড়া কোনো কিছুই হয় না। এখানে যদি কেউ উৎসাহ বোধ না করে যে টেট আমাকে পাশ করতেই হবে, চাকরি আমাকে পেতেই হবে, আমি ডিএলএড করেছি এটাকে কাজে লাগাতেই হবে, এটা যদি কারোর মধ্যে না থাকে, তাহলে মানিক ঘোষ কেন, কোনো কেউই তাকে টেট পাস করাতে পারবে না, কারণ তার ব্যক্তিগতভাবে সে নিরুৎসাহিত একজন মানুষ। নিরুৎসাহিত মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আবার যদি কেউ মনে করে যে টেট আমাকে পাস করতেই হবে, আমার বাবা মা রক্ত জল করে পয়সা দিয়ে আমাকে ডিএলএড করিয়েছে, অথবা আমি দিনরাত পরিশ্রম করে ডিএলএড করেছি, আমার স্বপ্ন টিচার হওয়া, তার মানিক ঘোষকে প্রয়োজনই হবে না চাকরি পাওয়ার ক্ষেত্রে, সে এগিয়ে যাবে। কেন? কারণ সে সেলফ মোটিভেটেড এবং সে নিজেকেই নিজে উৎসাহ প্রদান করে চলেছে প্রতি মুহূর্তে। যে নিজেকে নিজে উৎসাহ প্রদান করে তাকে আটকে রাখা যায় না। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার বলেছে ফলোইং পয়েন্টস ফর বেটার ক্ল্যারিটি। নিচে কয়েকটা পয়েন্ট আমি একটু পড়বো। এক নম্বর বলছে রেমিডিয়াল টিচিং ইজ দ্য টিচিং অর instructional work carried out to provide remedial measures to help the peoples to get right of their common or specific weakness. রেমিডিয়াল টিচিং হচ্ছে কি এমন একটি ইনস্ট্রাকশনাল ওয়ার্ক যেখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে স্পেসিফিক স্টুডেন্টের কোনো একটি অসুবিধাকে দূরীকরণ করার জন্য। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে রেমিডিয়াল টিচিং এর লক্ষ্য কি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ রেমিডিয়াল টিচিং, অপশনে থাকবে ফর স্পেসিফিক উইকনেস, রিমুভিং স্পেসিফিক উইকনেস, ওভারঅল প্রোগ্রেস, এরকম কিছু অপশন থাকবে। তাহলে কি হবে উত্তর? স্পেসিফিক কিছু দুর্বলতা দূর করাই হচ্ছে গিয়ে
রেমিডিয়াল টিচিং এর উদ্দেশ্য। Thus, depending upon the general or specific nature of the weakness or learning difficulties of the pupils, one has to take appropriate steps for the organization of remedial teaching for the needy pupils. Thus, depending upon the general or specific nature of the weakness, কোনো টিচার যখন বুঝতে পেরে যায় যে কোনো স্টুডেন্টের একটি নির্দিষ্ট জায়গাতে অসুবিধা আছে, উইকনেস আছে, তখন সেই অ্যাপ্রোপ্রিয়েট উইকনেসটাকে দূর করাই হচ্ছে গিয়ে সেই টিচারের লক্ষ্য এবং রেমিডিয়াল টিচিং এর লক্ষ্য। এই দুটো পয়েন্টের মাধ্যমে আমাদের রেমিডিয়াল টিচিং এর যে অবজেক্টিভস সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। এছাড়াও স্যার দুটো পয়েন্ট বলবেন তো? এগুলো অবজেক্টিভস আছে, সেগুলো সম্পর্কে আমরা অবশ্যই পরবর্তী পয়েন্টগুলোতে জানবো। বলো কার্তিক রয়, কি বলছো? স্যার দুটো পয়েন্ট বলবেন আরেকবার? হ্যাঁ, প্রথম পয়েন্টে বলেছে যে একটা নির্দিষ্ট দুর্বলতা ছাত্রছাত্রীদের দূর করা হচ্ছে রেমিডিয়াল টিচিং এর কাজ। আর পরের পয়েন্টে বলেছে যে টিচার স্পেসিফিক কোনো প্রবলেমকে আইডেন্টিফাই করবে এবং সেটাকে দূর করবে। কাদের? নিডি স্টুডেন্টদের, অর্থাৎ যাদের প্রয়োজন তাদের। এটাও রেমিডিয়াল টিচিং এর একটি কাজ বা ফাংশন। এবার বলছে অবজেক্টিভস অফ রেমিডিয়াল টিচিং, মানে রেমিডিয়াল টিচিং এর উদ্দেশ্য কি কি। বেশ কয়েকটা পয়েন্ট আছে, আমরা পড়বো। 1 নম্বর পয়েন্ট বলছে টু সাপোর্ট স্টুডেন্ট হু আর পারফর্মিং পুয়ারলি ইন কম্পারিজন টু দ্য পিয়ার্স। ভালো করে মন দিয়ে শোনো। পিয়ার্স গ্রুপ কাকে বলে? অর্থাৎ যেখানে স্টুডেন্ট অন্য অন্য বন্ধু বা বান্ধবীর সাথে একসঙ্গে পড়াশোনা করছে। যখন কোনো ছাত্র বা ছাত্রী তার বন্ধু বা বান্ধবীদের থেকে ক্রমাগত পিছিয়ে যাচ্ছে, পারফর্মিং পুয়ারলি, খারাপ ফলাফল করছে বা পিছিয়ে যাচ্ছে, এই স্টুডেন্টদের ক্ষেত্রে আমাদের রেমিডিয়াল টিচিং দিতে হবে। নাম্বার 2 বলছে টিচার প্রোভাইডস লার্নিং অ্যাক্টিভিটিস এন্ড practical experiences to students depending on their skills and requirement using the curriculum and teaching techniques used in the school. Teacher provide learning activities. এখন আমরা এখানে যারা পড়াশোনা করছি, এখানে ক্লাসে আছি, আমরা এখানে জানি যে এখানে প্রত্যেকেই আমরা ইন্ডিভিজুয়াল, আমাদের মধ্যে ব্যক্তিগত ডিফারেন্স আছে। সেই জায়গা থেকে আমি যে পদ্ধতিতে এই মুহূর্তে পড়াচ্ছি, এই পদ্ধতি সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে। অর্থাৎ এখানে যে 50 জন প্রায় আছে ক্লাসে, সবাই যে আমার পড়া বুঝতে পারছে, সমানভাবে বুঝতে পারছে, এটা না। কারণ আমার পড়ানোর পদ্ধতি সবার ক্ষেত্রে 100% নেওয়া সম্ভব না। তো টিচার আলাদা ভাবে কিছু টেকনিক অবলম্বন করতে পারে রেমিডিয়াল টিচিং এ, যেখানে সে নতুন টেকনিক অবলম্বন করেও ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারে। নাম্বার 3 বলছে instructors should have professional training in order to assist student in developing general abilities like collaboration, problem solving, student management, communication, self-learning, self-management, imagination, critical thinking, and information technology used. এটার মানে হলো যে টিচার রেমিডিয়াল টিচিং দিচ্ছে, সেই টিচারকে অবশ্যই একজন প্রফেশনাল ট্রেনিং প্রাপ্ত টিচার হতে হবে। কেন? ধরো ক্লাসে একটা টিচার পড়াচ্ছে, মানে আমি এখন যেভাবে পড়াচ্ছি তোমাদের, আমি দেখলাম যে এখান থেকে 2টো বা 3টে স্টুডেন্ট পড়া কিছুই বুঝতে পারোনি। আমি যদি তোমাকে পুনরায় এই সেম পদ্ধতি আবার তোমাকে পড়াই, তোমার কি কোনো উপকার হবে আদৌ? না কথা বলো। হবে না, কারণ আমি একই পদ্ধতি অবলম্বন করেছি। হ্যাঁ, অবশ্যই তোমাকে তুমি যদি অ্যাক্টিভ থাকো ক্লাসে এই মুহূর্তে, তবেই সেটা প্রযোজ্য। এখন আমি পড়াচ্ছি, তুমি যদি কারোর সাথে চ্যাটিংয়ে কথা বলতে থাকো হোয়াটসঅ্যাপে, মনোযোগী না হও, সেই দায়িত্ব তো আমার নয়। তাহলে সেক্ষেত্রে যদি তুমি মন দিয়ে শুনে থাকো, আমি যদি একই পদ্ধতি আবার অবলম্বন করি, তাহলে সেক্ষেত্রে তোমার রেমিডিয়াল টিচিং হবে না। আমাকে কি করতে হবে? অসুবিধাটাকে আইডেন্টিফাই করে নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে বা অন্য কোনো টিচারকে দিয়ে পড়াতে হবে। তাহলে কি হবে? রেমিডিয়াল টিচিং এর ফলাফল ভালো আসবে। একজন যিনি পড়িয়েছেন তার পড়াতে কাজ হয়নি, বা সে যদি আবার পুনরায় পড়ায়, তাহলে তাকে পদ্ধতি চেঞ্জ করে তারপরে পড়াতে হবে। অর্থাৎ তাকে বুঝতে হবে আমি কোন পদ্ধতিতে পড়ালে স্টুডেন্ট আরো ভালো বুঝতে পারবে, কারণ সে আগে থেকেই আইডেন্টিফাই করেই নিচ্ছে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় স্টুডেন্টের। পরেরটাই বলছে টু হেল্প স্টুডেন্টস consolidate their
functional knowledge in variety of courses, master learning processes, build their confidence and improve their learning efficiency. Teachers also developed tailored instructional courses with the intensive remedial support. রেমিডিয়াল টিচিং সবসময় যে পড়াশোনার মধ্যেই দিতে হয়, যে তুমি পড়ায় পিছিয়ে গেছো চলো আবার তোমাকে পড়াই, এটা না। কখনো কখনো কনফিডেন্স গ্রো করার জন্য, মোটিভেশন গ্রো করার জন্য, লার্নিং প্রসেসকে ইমপ্রুভ করার জন্য তুমি রেমিডিয়াল টিচিং দিতে পারো। অর্থাৎ এখানে অনেক ছাত্রছাত্রী আছে বা তোমরাই আছো যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য বসে বসে বিয়ের বয়স প্রায় পেরিয়ে যেতে চলেছে এবং খুব চিন্তায় আছো, চাকরিও পাচ্ছি না, শেষে বিয়েটাও কি আদৌ হবে, এরকম একটা কোশ্চেন মার্ক তোমাদের মধ্যে জন্ম নিয়েছে। তাহলে এক্ষেত্রে তুমি যখন পড়তে বসছো তখন তোমার এই জাতীয় কিছু মেন্টাল কোশ্চেন মার্ক তোমার কাছে চলে আসছে এবং তুমি মানসিক ভাবেও কিন্তু ভাবে পড়াটাকে নিতে পারছো না। কারণ আগে তো জীবন, সেটা তো অতিবাহিত করতে হবে, চাকরিও পেতে হবে, দুটোই করতে হবে, বুড়ো বয়সে বিয়ে করে আর কি বা হবে। তাহলে এই যে চিন্তা, এটার থেকে তোমাকে কি করতে হচ্ছে, যদি কোনো একটা ক্লাসে আমি তোমাকে না পড়িয়ে শুধুমাত্র তোমার কনফিডেন্সটাকে বিল্ড আপ করি অথবা তোমাকে কিছু মোটিভেট করি যে ঠিক আছে চাকরি যদি পকেটে থাকে ও বিয়ে টিয়ে না হলেও হবে, বা একটু বেশি বয়সে হলেও কোনো ক্ষতি নেই, তখনও তোমার মধ্যে রোমান্টিকটাকে জাগবে, তাহলে তুমি মোটিভেট হয়ে নিশ্চয়ই আবার টেট পড়াশোনা করতে পারো। তাহলে সেই ক্ষেত্রে এটা আমি রেমিডিয়াল টিচিং ক্লাসে নিলাম, কিন্তু তোমাকে মোটিভেট করলাম, কিছু পড়ালাম না। এটাও এক ধরনের রেমিডিয়াল টিচিং এর অন্তর্গত। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এই ধরনের রেমিডিয়াল হ্যাঁ, টিচিং কার কার প্রয়োজন আছে একটু হ্যান্ড রেজ করো দেখি। এই জাতীয় যে সমস্যাটা নিয়ে আমি গল্প করলাম একটু আগে, এই জাতীয় রেমিডিয়াল টিচিং কি কারো দরকার আছে? আচ্ছা, সুমিত মহান্তি কিন্তু হ্যান্ড রেজ করে দিয়েছে আগে থেকে, আর কেউ করবে না কারণ লজ্জায় পড়ে গেছে। আচ্ছা, আরো জন করেছে। সমাপ্তি মাহাতোর প্রয়োজন, ঠিক আছে, তাহলে তোমাদের একটা এই জাতীয় রেমিডিয়াল টিচিং হয়তো অনেকেই করছে, এখন অনেকেই করছে, তাদেরও দরকার আছে। মোহাম্মদ ফিরদৌস আলী বলছে দরকার নেই, বোধ আগে থেকে বিবাহিত তাই জন্য দরকার নেই, নতুন করে রিস্ক নিতে চাইছে না ও। স্যার বিয়ের ব্যাপারে বলেছেন কি? আচ্ছা আচ্ছা, তুমি কথা বলছো, হ্যাঁ। মোটিভেশনের দরকার আছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, একটা আলোচনা তো আমরা বিয়ের মোটিভেশন নিয়ে করলাম, সেই জন্যই বলছি। তবে স্যার দরকার নেই সেরকম। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, মোটিভেশনাল ক্লাস দিয়ে দেবো। তবে এইদিকে আমার নিজেরই বিয়ে হচ্ছে না, তোমাদের আর এই যেতে কি মোটিভেশন দিলাম দেব। যাই হোক, আর কি মারছিলাম। এবার চলে আসি আবার পরের মধ্যে। তো যেটা বলছিলাম, remedial evolution helps students develop positive attitude and values. রেমিডিয়াল টিচিং সবসময় স্টুডেন্টদের পজিটিভ দিক নিয়ে আমরা আলোচনা করব, কাউকে নেগেটিভিটির মধ্যে ফেলবো না। established the functions for the lifelong learning and get them ready for further education and the workforce. তাদেরকে যে শিক্ষাটা আমরা দেব সেটা লাইফ লং একটা টিচিং হবে, অর্থাৎ তারা সামনের দিকে এগিয়ে যাবে। লাইফ লং ইটস আ প্রসেস, যেখানে তাদের ফার্দার এডুকেশন এন্ড ওয়ার্ক প্রসেস, অর্থাৎ যে কাজটা তারা করছে সেটা আরো খুব মন দিয়ে বা ভালোভাবে তারা করতে পারবে। এবার আসবো আইডেন্টিফাইং লার্নিং ডিফিকাল্টিস। তো এখানে একটা প্রশ্ন আসবে যে স্যার রেমিডিয়াল টিচিং তো বুঝে গেছি যে কাদেরকে দিতে হবে, কি করতে হবে, কিন্তু আমরা এর আগেই বলেছিলাম যে আমাদেরকে আইডেন্টিফাই আগে করতে হবে যে কোন প্রবলেমের জন্য আমরা রেমিডিয়াল টিচিং দেব, এটা আমাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে আমরা সেই সম্পর্কে জানবো। কি বলেছে, রেমিডিয়াল ইনস্ট্রাকশন বিগিনস by identifying the student's learning
অবস্টাকলস মানে বাধা। ফলোইং দ্য আইডেন্টিফিকেশন অফ দোজ প্রবলেমস, নিচের কিছু প্রবলেমের কথা আমরা বলবো। এই প্রবলেম গুলো যাদের আছে বা যাদের মধ্যে পরিলক্ষিত হবে বা লক্ষ্য করব আমরা, তাদের থেকে আমরা রেমিডিয়াল টিচিংটা শুরু করব। নাম্বার 1 বলেছে লো লেভেল অফ কম্প্রিহেনশন। এটার মানে হলো যাদের বোধগম্যতার অভাব আছে। বোধগম্যতার অভাব মানে আমি বলছি পড়া, বারবার তুমি প্রশ্ন করছো স্যার এটা কি, এটা কি, এটা একবার বলুন, এটা একবার বলুন, কিন্তু অন্য স্টুডেন্টরা কিন্তু সবাই বুঝে গেছে। তার মানে তোমার কম্প্রিহেনশন গত সমস্যা আছে, অর্থাৎ তুমি বুঝতে পারো কম বা তোমার বোধগম্যতার প্রবলেম আছে। তাহলে যদি কারো থেকে থাকে তাহলে আমাকে কি করতে হবে, রেমিডিয়াল টিচিং তাকে দিতে হবে যাদের বোধগম্যতার সমস্যা আছে। নাম্বার 2 বলেছে পুওর মেমোরাইজেশন পোটেনশিয়াল। আমরা যে পড়ছি এর একটা ফাংশন হচ্ছে কি আমাদের মনে রাখতে হবে, মানে মেমোরিতে রাখতে হবে। এখন টেট পরীক্ষা যতদিন না হয় টেটের বিষয়বস্তুগুলো মনে রাখতে হবে, তারপরে পাশ করে গেলে চাকরি পেয়ে গেলে ভুলে যাও, ও সমস্ত নিয়ে আর কিছু দরকার নেই। কিন্তু এই যে মেমোরাইজেশন যাদের কম আছে, অনেকে আছে যে শর্ট মেমোরি লস, ভুলে যায়, আজকে পরে কিছুদিন পরে ভুলে যায়, এবং তোমাদের যা বয়স বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ভুলে যাওয়ার প্রবণতা তত বেশি আসে, এবং জীবনে যত যত পরিমাণে চিন্তা, যত পরিমাণে ফ্রাস্ট্রেশন, যত পরিমাণে জীবন নিয়ে উদ্বিগ্নতা কাজ করবে, তত পরিমাণে এই ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে থাকবে। ঠিক বললাম? হ্যাঁ স্যার, একদম। এটা নিজেরাই লক্ষ্য করবে। ছোটবেলায় যখন তুমি পড়াশোনা করেছো 4, 5, 6, 7, 8, 9, অনেকেই দেখবে একবার দুবার পড়লে একেবারে সব পড়া মনে থাকতো, কিন্তু এখন আর সেটা হবে না। কারণ এখন তোমাকে বুঝতে হবে এবং তোমার সেই জীবন সম্পর্কে তুমি এত পরিমাণে ওয়াকিবহল হয়ে পড়েছো বা এত পরিমাণে চাপে আছো যে তোমার সেই ভুলে যাওয়ার প্রবণতা বা ক্যাপচারিং ক্যাপাসিটি অফ ইউর মেমোরি এটা কমছে দিনের পর দিন, এবং সেটা কমতেই থাকবে। এখন সেই জায়গা থেকে যাদের এটা আছে তাদেরকে আমরা রেমিডিয়াল টিচিং দেব বা দিতে হবে। এখানে একটা প্রশ্ন করে, মানে আমাকে নিজেকেই করেছিল একটি স্কুল টিচারেরই একটি পরীক্ষায়, ইন্টারভিউতে প্রশ্ন করেছিল যে ফরগেটিং বা ভুলে যাওয়ার দুটো কারণ বলুন। বড় বলেনি, বলুন। যিনি প্রশ্ন করতে তিনি এডুকেশনের প্রফেসর ছিলেন। তো সঙ্গে সঙ্গে আমি একটা কারণ বলেছিলাম যে মানসিক উদ্বিগ্নতা বা টেনশন, এবং এক্সাম্পল দিয়েছিলাম যে স্যার এই মুহূর্তে আমি ইন্টারভিউ বোর্ডে আছি, তো এটা তো একটা এক্সট্রা উদ্বিগ্নতা বা মানসিক প্রেশারের কাজ করে, ফলে আমি অনেক কিছু ভুলে যাচ্ছি, জানা জিনিসও হয়তো ভুল বলে ফেলতে পারি, তাহলে এটা হচ্ছে কি ভুলে যাওয়ার একটা কারণ। তাহলে এরকম ভাবে এই গল্পটা কেন করলাম, যখনই, এবং যিনি টিচার ছিলেন তিনি খুব সন্তুষ্ট হয়েছিলেন আমার উত্তরে, কারণ আমি বাস্তব এক্সাম্পল দিয়ে অন স্পট উত্তরটা দিয়েছিলাম। তো যখনই তোমার ইন্টারভিউ হবে, তোমারও তো ইন্টারভিউ হবে প্রাইমারি, এরকম যদি একটু চটপট বাস্তবিক এক্সাম্পল দিয়ে উত্তর দিয়ে দিতে পারো, তাহলে তোমার চাকরি তোমাকে দিতে বাধ্য হয়ে যাবে টিচার, অর্থাৎ তাকে সন্তুষ্ট করতে হবে ইনস্ট্যান্ট। এই জন্য এক্সাম্পলটা দিলাম তোমাদের। নেক্সট বলছে ফেলিওর টু আন্ডারস্ট্যান্ড ইনস্ট্রাকশনস এন্ড ইমপ্লিমেন্ট দেম। যারা এখানেও রেমিডিয়াল টিচিংটা দরকার আছে। কি এরকম খুব সুন্দর একটা পয়েন্ট বলছে ফেলিওর টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশনস। এটার মানে হলো ধরো যে কোনো পরীক্ষায়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কখনোই 100% লোক পাশ করতে পারে না, 100% মানুষ চাকরি পেতে পারে না, 100% মানুষ সফল হতে পারে না। বিফলের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তাহলে অ্যাকসেপ্ট করতে তোমাকে শিখতে হবে, এবং এটাও কিন্তু রেমিডিয়াল টিচিং এর একটা পার্ট। কেন? ধরো কোনো স্টুডেন্ট সে কম নম্বর পেয়েছে অন্য বন্ধুর থেকে, সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে কিন্তু থাকে এই প্রবণতা বাচ্চাদের মধ্যে, অ্যাবনর্মাল মেন্টালিটি। হয়তো তার পেনটা ভেঙে দিয়েছে বা এমন কিছু করেছে যাতে সে কম পায়, হয়তো তার সঙ্গে একটা শত্রুতা কিছু করছে। তুমি কিন্তু রেমিডিয়াল টিচিং এটা থেকে বোঝাতে হবে যে ফেলিওরটাও একটা পার্ট, কোনো ব্যাপার না, তুমি পরের বার আরো ভালো পাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং অনেক ছেলে মেয়েরা তারা এই মানে অনেক ভালো রেজাল্ট করে এসছে, বা তোমাদের মধ্যে অনেকে আছে, আমি তো মাধ্যমিকে স্টার পেয়েছিলাম, ভালো করেছি, আমি কি করে গ্রাজুয়েশনে কম নম্বর পেয়ে গেলাম, আমি কি করে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়েছি বলে 3rd ডিভিশন পেয়ে গেলাম। অ্যাকসেপ্ট করতে ভীষণ কষ্ট হয়েছে, এবং করতেই পারোনি। তখন অনেক সময় অনেক ভুলভাল চিন্তা ভাবনা মাথার মধ্যে এসছে, দূর মরে যাই,
আমার দ্বারা আর হবে না, আমি বরবাদ হয়ে গেছি, আমি আর কিছু পারবো না। তার মানে তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না বিষয়টা, দোষটা তোমারই। তাহলে এই অ্যাকসেপ্টেন্স বিষয়টাও কিন্তু এক্ষেত্রে বাচ্চাদের বা যে কোনো মানুষকেই শেখাতে হবে। অনেকেই আছো যারা টেট ফেল করেছো আগের বার, আমাকে অনেকেই ক্লাসেই তো বলো, স্যার কি কঠিন প্রশ্ন হচ্ছে, পাশ কি আর করতে পারবো? স্যার একটু জন্য পাশ করতে পারলাম না, স্যার আমি বারবার পরীক্ষা দিচ্ছি, বারবারই ফেল করছি, স্যার আমার বয়স হয়ে গেছে, আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, আমি পরীক্ষা দিতে যাই, এখন আমার ভালো লাগে না, লজ্জা লাগে, আর কি করে করবো, আর হবে না আমার দ্বারা। দ্যাট মিনস তুমি যে জায়গায় আছো সেখানে তুমি ফেলিওরটাকে বুঝতে পারছো না, যে ফেলিওর ইটস আ পার্ট, ইটস আ গেম পার্ট। একটা খেলার মধ্যে তুমি ঠিকঠাক ভাবে পারফর্ম করোনি, এগোতে পারোনি, ফেল করে গেছো। তার মানে তুমি বারবার ফেল করবে না, তুমি পরের বার পড়াশোনা করলে পাস করেই যাবে। এটা কিন্তু রেমিডিয়েট টিচিং এ বোঝানো বা তাকে বিষয়টাকে শেখানো একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। শুনতে পাচ্ছ কথা? একটু সবাই একটু রেসপন্স করে দেখি। হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার সবাই হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। স্যার বলুন। আচ্ছা বেশ, সবাই শোনা যাচ্ছে। ইংলিশের কেউ ছাত্রছাত্রী আছো? আছো? নেই ইংলিশে কেউ? তাহলে গল্প বলতে সুবিধা হয়। শুনতে পাচ্ছ কথা? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, শোনো একটা শুনতে গল্প। পাচ্ছি, বলুন। ইংলিশ অনার্সে একটা সুন্দর কবিতা আছে, সেটার নাম হচ্ছে কি লাস্ট রাইট টুগেদার। কেউ নাম শুনেছো? হ্যাঁ স্যার জানি। আচ্ছা, যারা ইংলিশের তারা যারা ইংলিশের তারা তো জানবেই, যারা ইংলিশের নয় তাদের জন্য বলছি। 2-3 লাইনে বলবো, বেশি বলবো না, কারণ এই যে ফেলিওর নিয়েই কথাটা আছে ওখানে। রবার্ট ব্রাউনিং এর টেনিসনের না, তো রবার্ট ব্রাউনিং। ব্রাউনিং আর টেনশন গুলিয়ে ফেলি স্যার। ব্রাউনিং টেনিসনের হচ্ছে ইউলিসিস। হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, বাকিটা শুনতে পাচ্ছ? যারা ইংলিশের ছাত্রছাত্রী নও তারা, মানে হ্যাঁ গল্প শোনার মুড আছে তাহলে বলবো, নাহলে বলবো না। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনছি। স্যার বলুন। বেশ, বলছি, শুনলে ভালোই লাগবে। শোনো, লাস্ট রাইড টুগেদার এটার মানে হচ্ছে, রাইড মানে হচ্ছে ঘোড়ায় চড়া, মানে ঘোড়ায় চড়া। এখন লাস্ট রাইড মানে বুঝতেই পারছো, শেষবার ঘোড়ায় চড়া, এবং টুগেদার মানে একে অপরের সঙ্গে, মানে প্রেমিক এবং প্রেমিকা। এখন অনেকদিন প্রেম পর্ব চলার পরে প্রেমিকা একদিন সিদ্ধান্ত নিয়েছে যে সে এই সম্পর্কটা রাখবে না। কি কারণে রাখবে না সেটা আমরা জানি না, নিয়েছে, মানুষের মন পরিবর্তনশীল, সেই সম্পর্ক রাখতে পারছে না। তো স্বাভাবিকভাবে যে কোনো মানুষই খুব দুঃখ পাবে এটা শুনে। সম্পর্ক ভাঙার দুঃখ খুবই কঠিন একটি দুঃখ, যেটা সঠিকভাবে মন থেকে হলে সারা জীবনেও সেই দুঃখ যায় না, থেকেই যায়। তো প্রেমিক বলছে ঠিক আছে, তোমার যদি এটাই সিদ্ধান্ত হয় তাহলে এটাই মেনে নেব, কিন্তু আমার একটা অনুরোধ আছে তোমার কাছে। আমাদের সম্পর্কটা তো এতদিন ধরে চলেছে, সেই সম্পর্কের ভিত্তিতে একটা অনুরোধ আছে, শেষবার যদি আমরা পাশাপাশি কিছুক্ষণ সময় ঘোড়ায় চড়ে পাশাপাশি যেতে পারি এবং কাটাতে পারি কোন একটা নদীর পাড়ে, তার জন্য লাস্ট রাইড টুগেদার। তো প্রেমিকা ভেবেছে যে এতদিন সম্পর্কটা ছিল, শেষবার কিছুক্ষণের জন্য তো পাশাপাশি যাওয়াই যায়। তো সে একটু ইতস্তত হলেও রাজি হয়ে গেছে। বুঝতে পারছো? সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার শুনছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, ইন্টারেস্ট বেড়েছে তোমার, স্যার মানে জিজ্ঞেস করলাম। তো তখন প্রেমিক এবং প্রেমিকা একটা নির্দিষ্ট দিনে একটা নদীর পাড়ে চড়ার উপর থেকে তারা ঘোড়ায়, একটা ঘোড়ায় নয় দুটো ঘোড়ায়, প্রেমিকার ঘোড়ায় এবং প্রেমিকের ঘোড়ায়, কারণ এটা বহু প্রাচীন
একটি গল্প বা একটি কবিতা। তখন যাতায়াতের মাধ্যম ঘোড়াই ছিল। তো তারা পাশাপাশি যাচ্ছে এবং প্রেমিক বলছে যে, দেখো পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই ব্যর্থ। যে কোনো প্রতিযোগিতার মধ্যেই পৃথিবীর বেশিরভাগ মানুষই বিফল হয়। কাজেই এই মুহূর্তে তুমি আমার প্রেম রিফিউজ করছো, বা তুমি আর আমাকে ভালোবাসতে চাইছো না, বা আমাকে আর সঙ্গে রাখতে চাইছো না, এবং আমি তোমার প্রেম পেতে ব্যর্থ হয়ে গেলাম, আমার তেমন কোনো দুঃখ নেই। তার কারণ পৃথিবীর মানুষ যেখানে বেশিরভাগটাই ব্যর্থ, তাহলে আমি নতুন করে দুঃখ পোষণ করব কেন? বেশিরভাগ মানুষের দলেই তো আমিও পড়ি। তাহলে তুমি যে আমাকে ছেড়ে দিচ্ছ, তুমি যে চলে যাচ্ছ, এটা স্বাভাবিক এবং এটাকে আমি অ্যাকসেপ্ট করছি। অর্থাৎ আমি দুঃখ পাচ্ছি না, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই ব্যর্থ হয়। প্রেমিক বলছে যে, দেখো কোনো একজন ভাস্কর যে মূর্তি তৈরি করে, সে বহুদিন কষ্ট করে একটা মূর্তিকে খোদাই করে 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 তারপর একটা মূর্তির রূপ দেয় এবং সেটাকে তৈরি করতে পারে। কিন্তু দেখা যায় যে যদি সেই মূর্তিটার শেষ ফিনিশিং দেওয়ার সময় হয়তো পায়ের কাছে একটু শেষবার টাচ আপ দেওয়ার সময় সামান্য একটা হাতুড়ির ভুল আঘাতের ফলে গোটা মূর্তিটাই ভেঙে পড়ে যায়, তাহলে সে অনেক পরিশ্রম করেছে এবং বহুদিন ধরে একটা মূর্তি গড়েছে, কিন্তু তার একটা ভুল, সামান্য একটা ভুল আঘাতেই গোটা মূর্তিটাই ভেঙে পড়ে যায়, অর্থাৎ সে ব্যর্থ। তাহলে আমাদের সম্পর্কটাও এতদিন ধরে চলেছে, নিশ্চয়ই সামান্য ভুল সিদ্ধান্ত বা কোনো কারণে তুমি চলে যাচ্ছ বা আমাকে ছেড়ে দিচ্ছ, তাতে আমার দুঃখ নেই। কারণ ভুল, সামান্য ভুলেই অনেক বড় ক্ষতি হয়। প্রেম বলছে, দেখো পৃথিবীর যারা রাজনৈতিক নেতা তাদের দিকে তাকিয়ে দেখো, তারা প্রায় সারা জীবন পরিশ্রম করে নিজের একটা ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতায় আসেও শেষ অবধি অনেক পরিশ্রম করে, কিন্তু তারা কেউই চিরস্থায়ী নয়। তারা 5 বছর রাজত্ব করে, 5 বছর শাসন করে, 10 বছর করে, 15 বছর করে, একটা সময় পর তাদের ক্ষমতা থাকে না এবং তারা সম্পূর্ণরূপে ক্ষমতাচ্যুত সাধারণ মানুষে পরিণত হয়। কাজেই কোনো সম্পর্কই যে সারা জীবন একই রকম থাকবে, একই রকম মজবুত থাকবে, এরকম নয়। কাজে তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ সেটা সঠিক নিয়েছো, পৃথিবীর নিয়মই সেটা। যাই হোক, এইখানে এরকম ভাবে অনেক উপমা এবং এক্সাম্পল দেওয়া হয়েছে। আমি তোমাদের কেবল 3টে যেটুকু মনে আছে আমরা সেটুকুই বললাম, আরো অনেক ভালো ভালো এক্সাম্পল আছে, কখনো সময় হলে নিশ্চয়ই শোনাবো। তাহলে কি বুঝতে পারলে এখান থেকে, কি শিখতে পারলে? শুনতে পাচ্ছ কি আমার কথা? এগুলোটা হচ্ছে আমাদের স্যার সাময়িক, ওটার সাথে স্যার মানে ডিল করে আমাদেরকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। একদম তাই। তাহলে যে বিষয়টা তোমার সামনে আসছে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কোনো স্টুডেন্ট যদি ফেল করে যাচ্ছে বা পাশ করতে পারলো না, তার মানে তাকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। খুব বেশি দুঃখ পেলাম, আমার জীবন শেষ হয়ে গেল, আমার দ্বারা আর কিছু হচ্ছে না, এটা ভাবলেও চলবে না। আবার খুব বেশি উদাসীন, দূর গেছে গেছে, Failure is the pillar of success, sir. হ্যাঁ নতুন একটা আসবে, এটাও ভাবা যাবে না। অর্থাৎ দুঃখ থাকতে পারে, দুঃখটাকে নিয়ে আমাকে সামনে চলতে হবে। এ নয় যে দুঃখের জন্য আমি নিজের লাইফটাকে আমি থমকে দিলাম নিজের লাইফকে, এটাও করা যাবে না। আবার যদি তুমি কোনো দুঃখ নাই পাও, তাহলেও তুমি মানুষ নও, তাহলে তোমার মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না বা নেই, সেটাও খুবই খারাপ। কারণ যেরকম সিচুয়েশন আসবে তোমাকে সেই রকম ভাবেই এগোতে হবে। এখন যদি কেউ টেট ফেল করে, কেউ যদি ভাবে দূর ফেল করেছি, তাহলে সে আর পাশ করবে না কখনো, কারণ তার মধ্যে সে অনুভূতিই কাজ করছে না বা নেই, সেটাও যেমন ক্ষতি। আবার যদি কেউ ভাবে যে আমার কি হবে, আর তো পাশ করতে পারবো না, সেটাও ক্ষতি। তার একটা সম্পর্ক ছিল, সেটা ভেঙে গেছে, সে যদি ভাবে দূর গেছে বেশ হয়েছে, আবার নতুন একটা আসবে, দাঁড়িয়েই আছে আমার জন্য, তাহলে সে ক্রুয়েল প্রকৃতির মানুষ। সম্পর্কে কোনোদিন সে পজিটিভই ছিল না, সম্পর্কে সে যোগ্যই না, এটাও যেমন খারাপ। আবার কেউ চলে গেছে, আমি শেষ হয়ে গেছি, আমার লাইফ কি হবে, আমি তো এখানেই ব্যর্থ হয়ে পড়লাম, এটাও ভাবা যাবে না। তোমাকে যেরকম সিচুয়েশন সেরকম অনুভূতিগুলোকে কাজ করাতে হবে এবং সেটাকে অ্যাকসেপ্ট করে সেই অনুভূতিকে সঙ্গে নিয়েই সামনের দিকে এগোতে হবে। এটার নামই হয়তো জীবন। স্যার ভালো লাগ অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটা বাড়াতে হবে। কোন পাওয়ারটা?
এই সবকিছুর সঙ্গে অ্যাডজাস্ট করা, এই পাওয়ারটা বাড়াতে হবে। হ্যাঁ, সেটা তো বাড়াতে হবেই, তবে সাময়িকভাবে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করতে চায় না বা পারে না, এটা খুব কঠিন একটি জায়গা। যারা তার মধ্যে থেকে গেছে তারা আই থিঙ্ক বুঝতে পারছে বিষয়টা। তো আমি যে গল্পটা কিন্তু বললাম সেটা কি ভালো লাগলো? কিন্তু স্যার একটা কথা আমি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো একটা কথা, আমি কেউ বলতে যাচ্ছিল, বলো। হ্যাঁ স্যার, আপনি একটু আগেই যে কথাটা বললেন না যে স্যার বয়স বাড়ার সাথে সাথে এই যে স্মৃতিশক্তিও একটুকু হ্রাস পেতে শুরু করে। হয়তো আগে যেমন ছিলাম, হুম। মাধ্যমিক পাশ করার পর হয়তো ধরুন এইচএস দেবো, যে পড়ার যে গতিটা হয়তো ছোটতে যেমন ছিল হয়তো সেই টাইমটা তো হয়তো একটু কমেছে। তারপর ধরুন গ্রাজুয়েশন পাস আউট হলো, আস্তে আস্তে যখন বয়সটা যখন একটা লেভেল থেকে একটা লেভেল যখন মানে পেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু যে পড়াশোনা করতে হবে রীতিমতো, যে সকাল সন্ধ্যা যেমন ছোটবেলাতে বসতাম, সেটা কিন্তু স্যার এই মুহূর্তে কিন্তু আর হচ্ছে না বলতে গেলে। আপনি কিন্তু না, এই হবে কথাটা না। বললেন, সঠিক কথা বললেন একদম স্যার, হুম। বাস্তবের সাথে মিলিয়ে যাচ্ছে একদম পুরোপুরিভাবে। আচ্ছা আচ্ছা, বেশ। আমি তো আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি যেখানেই পড়াই না কেন, মানে চাকরির পরীক্ষা পড়াই আর ক্লাসেই পড়াই, আমি সবসময় বাস্তব এক্সাম্পল গুলোই আমার চোখের সামনে চলে আসে। আমি খুব একটা ওই মানে গল্প বলি, কিন্তু গল্পগুলো সেই বাস্তবের মতোই। একটু আগে যে গল্পটা বললাম, ইংলিশ অনার্সের একটি কবিতা কথাই তোমাদের বললাম, কবিতাটা কেমন লাগলো এমনি, মানে থিমটা কিরকম, গল্পটা কিরকম, এটা বেসিক্যালি একটা গল্প, সেটাকে কবিতা আকারে লেখা হয়েছে, অনেক বড় কবিতা। তাহলে এটা তো বাস্তবের সঙ্গে মিলেই যাচ্ছে। বাস্তবে তো এই অনুভূতির মধ্যে থেকে তোমরা গেছো, অনেক মানুষই গেছে এখানে যারা আছে। তাহলে এটা বাস্তব, কিন্তু লেখা হয়েছে আজ থেকে 200 বছরের উপরে আগে, তারও বেশি। তো সেই সময়েরও মানুষের অনুভূতি যা ছিল আজও তাই আছে, শুধু সময়ের পরিপ্রেক্ষিতে সেটার রূপের একটা পরিবর্তন অবশ্যই ঘটেছে। এখন মানসিক অনেক চাপ তোমার মধ্যে এসছে, তাই তুমি সঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারছো না বা পড়তে বসতে পারছো না। ছোটবেলাটা তোমার কোনো রকমের চিন্তা ভাবনা ছিল না, তাই তুমি পড়ার মধ্যেই ছিলে, তাই অনেক ভালো রেজাল্টই করেছো। কিন্তু তা সত্ত্বেও লাইফে এগোতে হবে, নিজেকে বোঝাও এবং খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো, চেষ্টাটা করে যেতে হবে। বিনোদ কিন্তু শুনতে স্যার গাইডও স্যার কিন্তু একজনকে দরকার স্যার, মানে জীবনে সাফল্য পেতে গেলে 100% দরকার, শুধুমাত্র বই পড়ে 100% দরকার, না স্যার। 100% দরকার, আমি গাইড যেমন ছাড়া। শুনছি যে টেট পরীক্ষার 100% জন্য হয়তো বিভিন্ন বই পড়লাম, পাস করে গেলাম, এটা হয়তো 100টার মধ্যে হয়। হয়তো সেটা 10 জন থাকবে, আর বাকি জন কিন্তু ভালো, যদি তার একটা গাইড না থাকে তাহলে কিন্তু সেটা হবে না, কখনোই সম্ভব নয় বলতে গেলে। প্রথমত গাইড ছাড়া হবে না, দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে যে গাইড কারা, গাইড হচ্ছে এক্সপিরিয়েন্সের গাইড। আমার সঙ্গে তোমাদের তফাৎ কি আছে? আমার হ্যাঁ থেকে স্যার। অনেক এখানে বয়সে বড় আছো, এটা তোমরা হয়তো জানো। আমার সঙ্গে তোমাদের তফাৎ কি আছে? তফাৎ শুধু সামান্য বিষয়। আমি একটা পরীক্ষা অনেকবার দিয়ে অনেকবার কোয়ালিফাই করে অভিজ্ঞতা অর্জন করেছি এবং এক্সপিরিয়েন্স, এবং বহু ছাত্রছাত্রী, কয়েক হাজার ছাত্রছাত্রীকে পড়িয়ে ফেলেছি। আর তোমরা সেখানে করা, তোমার মধ্যে সেই এক্সপিরিয়েন্সটা নেই। এইটুখানি হচ্ছে তোমার সঙ্গে আমার পার্থক্য। এছাড়া আমি বিশেষ কিছু মহান ব্যক্তিও হয়ে যাইনি, বা আমি ভগবানও নই, বা এমন কিছুই আমি না। আমার সঙ্গে তোমাদের তফাৎ হচ্ছে অভিজ্ঞতার তফাৎ। আমি অভিজ্ঞ এই বিষয়টাই, আর তোমরা সেই জায়গাতে কিছুটা অভিজ্ঞ অথবা অনভিজ্ঞ। আমি তাহলে কি করছি? আমার সেই অভিজ্ঞতাটাকে তোমার মধ্যে সঞ্চার করার চেষ্টা করছি, এবং আমি যে পথে এগিয়ে অভিজ্ঞতা অর্জন করেছি সেই পথে তোমাকে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। এই হচ্ছে তফাৎ। মানে তোমাকে আমি যে পড়াচ্ছি বা তোমাদেরকে আমি যে পড়াচ্ছি, তোমাদের সঙ্গে আমার পার্থক্য হচ্ছে এইটুখানি, এর থেকে বেশি কিছু আমি নই। বোঝা গেল? একটা জিজ্ঞাসা করবো? বলো। ওকে স্যার। বলছিলাম যে আপনার তাহলে বয়স কত হলো স্যার? আচ্ছা আচ্ছা, তোমার 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 কত বলো, সেটা শুনে বলি। আমার 29। 29? তোমার থেকে 2 বছরের বড়, 3 বছরের বড়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বেশ। তাহলে দেখা যাচ্ছে যে আহ এই হচ্ছে গিয়ে অভিজ্ঞতাই হচ্ছে কি আমাদের একটা, অভিজ্ঞতাটাই হচ্ছে গিয়ে মেইন। আমরা সেটাই অর্জন করি এবং অর্জন করে আমাদেরকে এগিয়ে যেতে হয়। যাই হোক, আমরা পরের পয়েন্টে চলে আসি তাহলে। বলছে ল্যাক অফ মোটিভেশন টুয়ার্ডস লার্নিং। এই যে একটু আগে বললো, পড়াশোনার প্রতি অনিচ্ছা, এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস, এটা মনে রাখতে হবে। একটু আগে কিন্তু আমি বলে দিয়েছি যে তুমি হাজার পড়ো, হাজার যা ইচ্ছা তাই করো, ল্যাক অফ মোটিভেশন যদি তোমার থাকে, যে পড়ায় তুমি সে উৎসাহ পাচ্ছ না, তাহলে কিন্তু তোমাকে
সফল করার না সম্ভব হবে না। আমি তোমাকে দৌড়ানোর একটা ট্র্যাকে দাঁড় করিয়ে দিয়েছি, তোমাকে বলেছি দৌড়া, সামনের দিকে দৌড়া, কিন্তু তুমি দৌড়ানোর জন্য এনার্জি পাচ্ছ না, তুমি কোনো লক্ষ্য পাচ্ছ না, তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। বোঝা গেল? এইটা কিন্তু তোমার ইনার একটা পাওয়ার। এই পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা ছাড়া কিন্তু জীবনের কোনো বিষয়ই সফলতা আসে না। সেটা তুমি পড়াশোনাই বলো বা জীবনের অন্য যে কোনো লক্ষ্য বলো। এখন যদি তুমি একটা ধরো বাড়ি কিনেছো, অনেক ধার দেনা আছে, তুমি এক্সট্রা ওভারটাইম করছো, আরো পরিশ্রম করছো, আরো টাকা ইনকাম করতে হবে, আরো খাটছো, বন্ধুদের সাথে আড্ডা কমিয়ে দিয়েছো, লক্ষ্য রেখে এগোচ্ছ, তাহলে কিন্তু তুমি সঠিক ভাবেই একটা সময় দেখবে দেনাটা শোধ করে তোমার একটা নিজস্ব বাড়ি হয়ে যাবে। কিন্তু যদি তোমার সেটা এনার্জি না থাকে, বাবার তৈরি করা বাড়ি তো আছেই, আর কেটে যাবে আমার লাইফ, তাহলে কিন্তু তোমার আর কিছু হবে না। তাহলে এই ইনার পাওয়ারটা খুব প্রয়োজন ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই। নেক্সট বলছে নিড অ্যাডিশনাল টাইম টু কমপ্লিট সার্টেন টাস্ক। কোন একটা নির্দিষ্ট যে টাস্ক বা কাজ, অনেক ছাত্রছাত্রী আছে যারা কি করে, পারে সবকিছুই, কিন্তু দেখা যাচ্ছে যে তার 1 ঘন্টার পরীক্ষা সে 2 ঘন্টা লাগবে। এটা করলেও চলবে না, এগুলোর ক্ষেত্রেও উৎসাহ প্রদান করতে হবে এবং তাকে স্কিল ডেভেলপ করতে হবে বা শেখাতে হবে। ইনএবিলিটি টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স কনসেপ্ট। অনেক সময় দেখা যাবে যে কঠিন বা জটিল কিছু কনসেপ্ট থাকে যেটা ক্লাসের মধ্যে সঠিকভাবে অনেক স্টুডেন্ট নিতে পারে না বা বুঝতে পারে না বা শুনতে পারে না, তখন ওই কনসেপ্টটাকে আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তোমাকে রেমিডিয়াল টিচিং দিতে হতে পারে বা দিতে হয়। পরের পয়েন্ট বলছে ডিফিকাল্টিস ইন প্রবলেম সলভিং। অনেক স্টুডেন্ট কি করে প্রবলেম সলভ করতে পারে না, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হয় বা সঠিক পদ্ধতিটা জানে না। তো তোমাকে সেই রেমিডিয়াল টিচিং এর সেই সঠিক পদ্ধতি ধরিয়ে দিতে হবে বা করতে হবে। আর লো সেলফ অ্যাসুরেন্স উইথ মিনিমাম সেলফ এক্সপেকটেশন। লো সেলফ অ্যাসুরেন্স উইথ মিনিমাম সেলফ এক্সপেকটেশন, অর্থাৎ সেলফ অ্যাসুরেন্স অর্থাৎ আমি পারবোই, আমার দ্বারা হবেই, এই বিষয়গুলোকেও তোমাকে কি করতে হবে, এনহ্যান্স করতে হবে, তাদের মধ্যে জাগাতে হবে। আর কি করতে হবে, মিনিমাম সেলফ এক্সপেকটেশন। এইটার বিষয়টা আছে, অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে হয়তো 10-এ, বাড়িতে এসে বললো 10-এ 10ই পাবো, বা 100তে পরীক্ষা দিয়েছে আমি তো 99 পাবো, কিন্তু দেখা যাচ্ছে যে সে পরীক্ষা যা দিয়েছে সে হয়তো 50ও পাবে না। এবার কি হয়, যখন রেজাল্ট বের হয় তখন তার অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয়, কারণ সে তার ধারণা নেই যে কতটা পরীক্ষা দিলে বা কিভাবে পরীক্ষা দিলে কিরকম নম্বর পাওয়া যায়। এক্ষেত্রে সে কি হয়, তখন সে ফার্স্টেশনে চলে যায় বা সে পরবর্তীকালে অন্যান্য পরীক্ষাগুলোতে সেলফ এক্সপেকটেশনটা অনেক হাই করে ফেলে বলেই সেটা পারে না। সেই বিষয়টাকেও তাকে বোঝাতে হবে বা তাকে জানাতে হবে বা এই গুরুত্বটা তাকে দিতে হবে। ঠিক আছে, যাই হোক, এই অবধি বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ একজন স্যার। একটা প্রশ্ন করেছে যে স্যার একজন গাইডেন্সের খুব দরকার। এটা আমিও বিশ্বাস করি। আমার লাইফের একটা ছোট্ট ঘটনা বলি, বারবার আমার জীবন থেকেই তোমাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা মানে চেষ্টা করি, কারণ আমার লাইফটা অনেক বৈচিত্র্যপূর্ণ। মানে আমি সেলফ মেড একটা মানুষ, তো নিজেই নিজের জীবনকে তৈরি করেছি, তাই অনেক অনেক ধাপের মধ্যে থেকে আমি গেছি, সেজন্য আমার অভিজ্ঞতা অনেক অনেক বেশি, পড়ানোর অভিজ্ঞতা অনেক বেশি। এখন বিষয়টা হচ্ছে, আমি যখন মাধ্যমিক পাশ করি তখন আমার মাধ্যমিকে বেশিরভাগ সাবজেক্টেই লেটার ছিল, সব সাবজেক্টে লেটার ছিল একটা বাদে। তো এখন রেজাল্ট ভালো হওয়ার ফলে আমার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার ফলে আমি প্রথমে সায়েন্স নিই। সায়েন্স নেওয়ার পর কিছুদিন পরে দেখা যাচ্ছে যে সায়েন্সের প্রত্যেকটা আলাদা আলাদা টিচারের কাছে পড়তে হবে, অঙ্ক একজন, ফিজিক্স একজন, কেমিস্ট্রি একজন। এটা আমি পেরে উঠছিলাম না। প্রথম 2 মাস পড়াশোনা করার পর আমি অঙ্ক ছেড়ে দিলাম, কেমিস্ট্রি ছেড়ে দিলাম, ফিজিক্স ছেড়ে দিলাম। তারপরে মনে হলো এগুলো যখন ছেড়েই দিয়েছি তাহলে আর সায়েন্সের কি মানে রইলো, শুধু বায়োলজি রেখে সব সাবজেক্ট ছেড়ে দিলাম। একটা একটা করে সাবজেক্ট ছাড়ছি এবং একটা একটা করে আর্টসের সাবজেক্ট অথবা কমার্সের সাবজেক্ট যুক্ত করে নিচ্ছি। এটা কিন্তু আমার মানে পড়তে পারছি না এটা কিন্তু কারণ নয়, কারণটা হচ্ছে গিয়ে ইকোনমিক্যাল, অর্থাৎ আমি এই খরচাটা বহন করা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমি টিউশনি করে পড়াশোনা করতাম এবং সেটা আমি ক্লাস 10 থেকেই মানে 9 থেকেই করি, এবং 9ই শেষ আমি আমার বাড়ি থেকে 100 টাকা ফিস নিয়েছিলাম। তারপর থেকে আজ আজ অব্দি জীবনে আমি কারোর কাছ থেকে কোনো পয়সা নিইনি, যত অব্দি পড়াশোনা করেছি সব নিজেই করেছি। এটা একটা আমি গর্ব অনুভব করি তোমাদেরকে বলে, বা নিজেও ফিল করি যে না আমি নিজেরটা নিজেই করেছি। আমি এই জন্য অনেক সময় কাউকে পরোয়াও করি না। এই গল্পটা এই কারণে বলছি, যেটা মেইন গল্প সেটা হচ্ছে আমি যখন মাধ্যমিক পাস করলাম, আমি আর্টস নিয়ে পড়ছি, সায়েন্স ছেড়ে, সাবজেক্ট একটা একটা করে ছেড়ে, কিন্তু আমি অঙ্ক এবং ফিজিক্সের বইয়ের প্র্যাকটিসটা ছাড়িনি, কারণ তখন পলিটেকনিক পরীক্ষা হতো। আমি কারোর কাছেই পড়িনি, বাট আমি 3 মাস যখন অফ পিরিয়ড থাকতো ক্লাসে তখন আমি এই
অঙ্কগুলো ওই টেস্ট পেপার দেখে সলভ করে যেতাম, আর ফিজিক্স কেমিস্ট্রি গুলো প্র্যাকটিস করে যেতাম, নিজে নিজেই করতাম। এই করে করে একটা পলিটেকনিক পরীক্ষা দিলাম এবং খুব ভালো র্যাঙ্ক করলাম। তখনকার সময় 176 মতো র্যাঙ্ক করেছিলাম, সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। ফলে আমি খুব ভালো কলেজেও চান্স পেয়ে গেছিলাম এবং খুব ভালো ট্রেডও পেয়েছিলাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন রেজাল্টটা বেরোলো, তখন আমি অলরেডি ক্লাস 11-এ পাস করে গেছি এবং 12-এ উঠে গেছি, এবং ক্লাস 11-এ আমি সেকেন্ড হয়েছিলাম। আমার থেকে 2 নম্বর বেশি পেয়েছিল যে ফার্স্ট হয়েছে, আমার এক বন্ধু। এখান থেকে প্রবলেম শুরু হলো। কি প্রবলেম? যখন আমি সেকেন্ড হলাম এবং খুব ভালো একটা ট্রেডে চান্স পেলাম, আমি টিচারদের কাছে গেলাম স্কুলের, স্যার আমি পলিটেকনিকে চান্স পেয়েছি, রামকৃষ্ণ মিশনে পেয়েছি, আমি তাহলে স্যারকে ওইদিকে চলে যাব? যদি ওইদিকে যাই তাহলে আমার 1 বছর এখানে লস হচ্ছে ক্লাস 11-এর, কিন্তু আমার লাইফ কিন্তু দাঁড়িয়ে যেত। অর্থাৎ তখনকার সময় পলিটেকনিকে এত ভালো র্যাঙ্ক করে পড়া মানেই জাস্ট কমপ্লিট করলেই সরকারি চাকরি আমার সামনেই বসে থাকতো, কারণ তখন পলিটেকনিক যথেষ্ট রেয়ার ছিল, আজ থেকে আরো এতগুলো বছর আগে। কিন্তু স্যাররা, মানে যার কাছে বা যাদের কাছে আমি উপদেশ চাইলাম, তারা আমাকে কি উপদেশ দিল জানো? তারা আমাকে ছাড়লো না, তাদের স্বার্থেই ছাড়লো না। দেখলো যে এই তো সেকেন্ড হয়েছে, উচ্চ মাধ্যমিক স্কুলে একটা ভালো রেজাল্ট এদের কাছ থেকে তো এক্সপেক্টেড থাকে। সে আমাকে উপদেশ দিল যে আরে তুই তো ক্লাস 11 পাস করেই গেছিস, আবার এখানে ভালো রেজাল্ট করেছিস, তুই তো 12-এ ভালো রেজাল্ট করবি, তারপরে সামনে তুই চাকরি পেয়েই যাবি, তোকে যেতে হবে না কাউন্সিলিং এ। আমার তো সেটা বোঝার বয়স হয়নি, বা আমি জানতাম না যে এই ট্রেডে গেলে কিন্তু আমি অনেক আগেই চাকরি পেতাম। আমি কিন্তু ছেড়ে দিলাম। আমাকে 2-3 বার করে কল করা হলো, ডাকা হলো, রামকৃষ্ণ মিশন থেকে ডাকা হলো। আমি কিন্তু কোনো কাউন্সিলিং এ গেলাম না, কোনো ট্রেডেই গেলাম না, এবং ইনফ্যাক্ট রামকৃষ্ণ মিশন থেকে এটাও বলল, আমি বলেছিলাম যে আমার ইকোনমিক্যাল প্রবলেম আছে, পুরোটাই ফ্রি, ওরাই বহন করবে, তার সত্ত্বেও আমি গেলাম না, কারণ আমি মিসগাইডেড হলাম। এবং এই মিসগাইডেড হওয়ার পরে কিন্তু আমার লাইফে কতটা স্ট্রাগল করতে হলো সেটা দেখো। আমি 12 পাস করলাম, হ্যাঁ রেজাল্ট ভালো করলাম, আবার অনার্স করলাম, সেটাও হলো, তারপরে মাস্টার্স করতে হলো, বিএড করতে হলো, ডিএড করতে হলো, পরীক্ষাই তার হলো না এসএসসি। তার মাঝখানে যেভাবেই হোক ঠিক চাকরি জোগাড় করেছি, কিন্তু অনেকগুলো বছর কিন্তু আমার মাঝখানে ইনভেস্ট করতে হলো। এবং অনেকগুলো বছর ইনভেস্ট করা মানে কিন্তু অনেক কষ্ট, অনেক স্ট্রাগল, অনেক দুঃখ, অনেক মেন্টাল প্রেশার, অনেক মানুষের তির্যক কথা শোনা, অনেক, মানে এমন হতে পারতো আমি হয়তো পড়াশোনা ছেড়ে দিয়ে কোনো কাজে ঢুকে যেতে পারতাম, যদি আমার মেন্টাল কন্ডিশন অতটা স্টেবল না হতো, মানে আমি হেরে যাওয়ার মানুষ নই, সেটা যদি না হতো, তাহলে সে কিন্তু আমাকে ভুল সিদ্ধান্ত দিয়েছিল। পরবর্তীকালে কিন্তু আমি সেটা বুঝতে পারলাম, ওই এত ভালো র্যাঙ্ক করে ওখানে না যাওয়াটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত, যেটা ওই টিচার আমাকে মিসগাইড করেছিল। বোঝা গেল? হ্যাঁ স্যার। শুনলে হ্যাঁ স্যার। গল্পটা? হ্যাঁ স্যার, গল্পটা শুনে খুব মোটিভেশন পেলাম, মনে জিদ হুম। চলে এলো। এখান থেকে তার মানে একজন খুব ভালো দক্ষ একজন গাইড কিন্তু খুবই দরকার লাইফে সাকসেস হওয়ার জন্য। যাকে আমি এটা বলেছিলাম সে হয়তো সামান্য স্কুল টিচার, সামান্য এই কারণে বলছি, সে স্কুল টিচিং বিষয়টাই জানে, সে হয়তো এই বিষয়টা দক্ষ না, কিন্তু সে জেনে আমাকে গাইড করতে পারতো, কিন্তু সে সেটা করলো না। সে তার নিজস্ব স্কুলের রেজাল্টের জন্য বা কোনো একটা কারণে সে কিন্তু আমাকে সঠিক বুদ্ধিটা দিল না। আমি যখন টিচার হলাম, বা আমি যখন পড়ানোর ফিল্ডে আসলাম, বা আমি যখন পড়াচ্ছি, তখন আমি ধরে ধরে বহু স্টুডেন্টকে বলেছি তুই পলিটেকনিক দে, জোর করেই দিয়েছি, এবং তাদের মধ্যে আজকে অনেকেই 2-4 জন আছে যারা কিন্তু সরকারি চাকরি করে, তারা কিন্তু সরকারি ট্রেডেই চান্স পেলো, সরকারি কলেজেই চান্স পেলো। এবং আমি নিজে বলেছি যে আমি তখন প্রাইভেট টিউটর ছিলাম, চাকরিও পাইনি, তুমি ছেড়ে দাও, 11 অব্দি পড়েছো, ছেড়ে দাও, তুমি চলে যাও বাঁকুড়া বা পুরুলিয়া কোনো একটা কলেজে চান্স পেয়েছে, ওখানে গিয়ে পড়াশোনা করো এবং চাকরি করার প্রকৃত, সে এখন রেলেও চাকরি করে। অর্থাৎ আমি যখন নিজে টিচার হলাম, তখন কিন্তু আমি আমার স্টুডেন্টের টিউশনিটা আর দেখলাম না, যে একটা স্টুডেন্ট থাকলে তো আমারই লাভ, মাসে মাসে টাকা পাবো। কিন্তু আমি দেখলাম যে ও পলিটেকনিকে চান্স পেয়ে যদি ওখানে যায়, ও কিন্তু আগে চাকরি পাবে। এবং বিশ্বাস করো এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। কেন? এই ছাত্র এখন রেলে চাকরি করে, ও যখনই আমার আসে, পোস্ট মানে ওর বাড়িতে আসে, ও কিন্তু মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করে এবং খুব কৃতজ্ঞ যে স্যার আপনি সঠিকভাবে আমাকে গাইড করেছিলেন। এটাই তো প্রাপ্তি।
তাহলে এই জন্যই ও প্রশ্নটা করলো যে স্যার একটা ভালো গাইডেন্সের প্রয়োজন আছে। এটা আমিও মনে প্রাণে বিশ্বাস করি, এটা সঠিক কথা। কারণ এই সঠিক গাইডেন্স ছাড়া অনেক সময় একটা ছোট্ট ভুল সিদ্ধান্তের জন্য অনেক ভুগতে হয়, অনেক লড়াই করতে হয়। আজকে তো হতেই পারতো আমি চাকরি নাও পেতে পারতাম ওনার ওই সিদ্ধান্তের জন্য, কারণ এখন তো হাজার হাজার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেও চাকরি পায়নি। তো সেই জন্য একটা সঠিক গাইডেন্সের খুব দরকার। এবং এই কারণবশতই আমাদের যত টেটের টিচার আছে দেখবে প্রত্যেকে খুব এক্সপিরিয়েন্স টিচারকে আমি নিই, যাতে তারা সঠিকভাবে তোমাদের একটু গাইড করতে পারে। এই যাই হোক, আমরা আবার পরের মধ্যে আসবো। গল্প হলো অনেকক্ষণ, শুনতে পাচ্ছ সবাই? বলছি স্যার, টেট হ্যাঁ, পাস স্যার। করলে কি হ্যাঁ, চাকরি স্যার। পাওয়া যাবে? না, হ্যাঁ, স্যার, বুঝতে পারছি। পাস করলেই চাকরি হয়তো পাবে না, কিন্তু লড়াইয়ের ময়দানে চলে আসবে, অর্থাৎ ইন্টারভিউর জায়গায় চলে আসবে তুমি। ঠিক আছে? হ্যাঁ কিন্তু সার্টিফিকেটে স্যার মানে সারা লাইফে দাম থাকবে না হ্যাঁ, সারা লাইফে সার্টিফিকেট? যতবার ইচ্ছা তুমি ইন্টারভিউ দিতে পারবে। ওকে স্যার। স্যার কত এজ পর্যন্ত প্রাইমারি টেট বসা যেতে পারে? আরেকবার বলো। বলছি এইজটা প্রাইমারি টেটের বসতে তুমি গেলে সারা কোনো জীবনে বসতে পারো, 60 বছর বয়সেও বসতে পারো, কিন্তু চাকরি তুমি পেতে পারবে 40 বছর। আর যদি রিজার্ভ ক্যান্ডিডেট হও তাহলে এসটি দের ক্ষেত্রে 45, আর ওবিসি দের ক্ষেত্রে 43 বছর অবধি চাকরি পেতে পারবে। অর্থাৎ টেট তুমি যতবার ইচ্ছা, মানে যত বয়স ইচ্ছা দিতে পারো, বাট চাকরি তুমি পাবে ওই নির্দিষ্ট 45 বছর অবধি অথবা 40 বছর অবধি। স্যার, একটা টেট সার্টিফিকেট থেকে কবার ইন্টারভিউতে ডাক পাওয়া যায়? একবারই? যতবার ইন্টারভিউ হবে ততবার তুমি ডাক পাবে। সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম, সারা জীবন বলতে তোমার বয়স অনুসারে। তোমার যদি রিজার্ভ ক্যাটাগরি থাকো তুমি, তাহলে 45 বছর অবধি যতবার চাকরি হবে বা রিক্রুটমেন্ট হবে ততবার তুমি ডাক পাবে এখনকার নিয়ম অনুসারে। ঠিক আছে? আচ্ছা বেশ, এবার আমরা আসবো স্ট্র্যাটেজিস রেমিডিয়াল টিচিং। এটার মানে হলো বলো শিক্ষা, কিছু বলছো? হ্যাঁ স্যার, বলছিলাম যে এক্সটেনশন রিডিং আর ইন্টেন্সিভ রিডিং এটার মধ্যে নেই, ওটা পরে বলে দেবো আমি। ওটা রিডিং চ্যাপ্টার পড়াবো, বলে দেবো। দেখো এবার আসছি আমরা স্ট্র্যাটেজিস অফ রেমিডিয়াল টিচিং। মানে হলো রেমিডিয়াল টিচিং এর কি কি পদ্ধতি বা কি কি স্ট্র্যাটেজি ফলো করে তুমি রেমিডিয়াল টিচিং দিতে পারো কোনো একটি স্টুডেন্টকে। খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে দেখো। সবার প্রথম যে স্ট্র্যাটেজি আসছে তাকে আমরা বলি ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, সংক্ষেপে বলি আইইপি। এটা একটু মুখস্থ করে নেবে, এটা আসে দেখবে টেটের পরীক্ষার বিগত বছরের প্রশ্নেও আছে। আইইপির ফুল ফর্ম কি? অপশন থাকবে ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম, এরকম উল্টো পাল্টা অপশন থাকবে। এই অপশনটাই কিন্তু সঠিক, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। এটার বিষয়টা কি? ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম, এখানে কোনো ছাত্র বা ছাত্রী ধরো যে প্রবলেম আছে, সেই প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করে আমি যদি সেই প্রবলেম গুলোকে সলভ করি ওই নির্দিষ্ট স্টুডেন্টটা, তখন এই পদ্ধতিকে আমরা বলবো ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। কিরকম? টু ফুলফিল দ্য learning needs of individual people, the individualized educational program aims to reinforce the foundation of learning, help people overcome their learning difficulties and develop their potentials. Individualized educational program should include short-term and long-term teaching objectives. এটার মানে হলো যখন কোনো স্টুডেন্টকে, ধরো আমি পড়াচ্ছি, এখানে কোনো স্টুডেন্টকে আমার লক্ষ্য হচ্ছে আমি তাকে অ্যাপেল বানানো শেখাবো, এইটা শেখাবো। তাহলে এটা শেখাতে গেলে আমার কি করতে হবে? সবার আগে এ বি পি কোনটা, এগুলো শেখাতে হবে। তাহলে এই যে এ বি পি ইত্যাদি যে শেখানো, এটা হচ্ছে শর্ট টার্ম গোল। অর্থাৎ সবার আগে আমি এবিসিডি না শিখে তাকে অ্যাপেল বানানো শেখাতে পারি না। আর লং টার্ম গোল, এবিসিডি শেখানোর পরে আমি কি শেখাবো? অ্যাপেল বানানো শেখাবো। তাহলে এরকম ভাবে গোল সিলেক্ট করে আমরা কোনো স্টুডেন্টের উন্নতি ঘটাতে পারি যে পদ্ধতির মাধ্যমে, সেটা হচ্ছে কি ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। আশা করি বুঝতে পেরেছো। পরে যে পদ্ধতি আসবে তার নাম হচ্ছে কি পিয়ার সাপোর্ট প্রোগ্রাম। এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রোগ্রাম, কিন্তু খুব সহজ। কিরকম? পিয়ার মানেই তার বন্ধু বা বান্ধবী, এটা বুঝতেই পারো। অনেক সময় ক্লাসের কোনো ছাত্র বা ছাত্রী যে একটু পড়াশোনায় ভালো বা যে ক্যাপচার করতে পেরেছে তোমার পড়াটা ভালোভাবে, তুমি কি করতে পারো? তাকে দিয়ে গোটা ক্লাসকে একই জিনিস বারবার পড়াতে পারো। অর্থাৎ তুমি একবার পড়িয়ে ফেলেছো, তুমি যখন চলে যাচ্ছ ক্লাস থেকে তাকে দিয়ে আবার ক্লাসকে পড়াচ্ছ।
তাহলে এই যে পিয়ার সাপোর্ট প্রোগ্রাম হলো, তার মানে স্টুডেন্ট একবার তোমার কাছ থেকে পড়েছে, আর একবার তার বন্ধুর কাছ থেকে বা বান্ধবীর কাছ থেকে আবার পুনরায় পড়ছে। এরকম ভাবে যদি বারবার রিপিটেড হতে থাকে, তাহলে স্টুডেন্ট কিন্তু অনায়াসেই গোটা ক্লাসে একটা এভারেজ পড়াশোনার জায়গায় চলে আসবে, যেহেতু আমাদের মূল লক্ষ্যই হচ্ছে গোটা ক্লাসকে প্রায় সমানভাবে একটা শিক্ষার জায়গায় নিয়ে আসা। তার মানে এটা কিন্তু একটা পিয়ার সাপোর্ট প্রোগ্রাম হিসেবে কাজ করবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রিওয়ার্ড স্কিম। এটা খুবই সহজ, এটাও জানো। রিওয়ার্ড স্কিম মানে হলো কোন স্টুডেন্ট যখন দেখা যাচ্ছে যে সে ভালো রেজাল্ট করেছে বা সে শিখে ফেলেছে, তখন তুমি তাকে কি করতে পারো, উৎসাহ দিতে পারো। উৎসাহ কিভাবে দিতে পারো, তাকে পুরস্কৃত করতে পারো। এবার পুরস্কার মানে কি টাকা পয়সা দেবে না, তার খাতায় গুড লিখে দিলে, বা তুমি দেখবে বাচ্চাদের স্কুলে স্মাইলি এঁকে দিচ্ছে, এরকম কিছু একটা স্মাইলি এঁকে দিচ্ছে। তার মানে এগুলো সে উৎসাহিত হচ্ছে, যত বেশি ভালো রেজাল্ট, যত বেশি ভালো সে পাচ্ছে তত বেশি স্মাইলি পাচ্ছে। দেখবে অনেক বাচ্চাদের স্কুলে আছে এরকম। তার মানে সে একটা লক্ষ্য স্থির করে নিচ্ছে যে আমি ভালো করে আবার পারবো, আরো পড়বো, তাহলে আমি আর বেশি করে মানে স্মাইলি স্টিকার পাবো, যেটা আমি বাড়িতে নিয়ে যেতে পারবো। তাহলে এটাকে আমরা বলছি রিওয়ার্ড স্কিম। অর্থাৎ এই স্কিমের মাধ্যমেও আমরা রেমিডিয়াল টিচিং দিতে পারি এবং ছাত্রছাত্রীদের উন্নতি ঘটাতে পারি। এর দিয়ে কোনো প্রশ্ন আছে কারো? না স্যার, ঠিক আছে। বাকিদের? না স্যার। চলো নেক্সট। হ্যান্ডেলিং পিপলস বিহেভিয়ার প্রবলেম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, মন দিয়ে শোনো। দেখবে যতই তুমি ছাত্রছাত্রীদের পড়াও, কিছু ছাত্রছাত্রী থাকবে যে হয়তো তোমার সাথে দুর্ব্যবহার করতে পারে, তোমাকে গালাগালিও দিতে পারে। কারণ সে যদি একটি বস্তি অঞ্চল থেকে বা এমন কোন এরিয়া থেকে আসে যেখানে এই সমস্ত প্রচলিত আছে, তাহলে সেটা এতটা বোঝে না, তোমাকে গালাগালিও দিতে পারে, সে না বুঝেই দেবে। অথবা তোমার সাথে দুর্ব্যবহার করতে পারে, চিৎকার করতে পারে তোমার উপরে, বা তোমার সাথে অসম্মান করতে পারে তোমাকে, বা ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ভুলভাল কাজও করতে পারে। এটার মানে হলো সেই ছাত্র বা ছাত্রীটি কিন্তু বিহেভিয়ারের সমস্যা আছে। এবার সমস্যাটা তার তো আর এমনি এমনি জন্ম নেয়নি, কিছুটা জিনগত অনেক সময় থাকে। আর এছাড়াও বাড়ির যদি বাড়িটাই যদি সমস্যা থাকে, অর্থাৎ তার বাবা মার মধ্যে মিল নেই, দুজনেই ঝগড়াঝাটি করে, দুজনেই চিৎকার চেঁচামেচি করে, ওকে গালাগালি দেয় ওকে গালাগালি দেয়, বা তাদের মধ্যে একজন ডিভোর্স হয়ে গেছে, চলে গেছে, অর্থাৎ পারিবারিক এই জায়গাটা যদি কোনো সন্তানের ক্ষেত্রে ছোট থেকেই খুব কলহপূর্ণ থাকে, তাহলে সেই ছাত্র বা সেই ছেলে বা মেয়ে অবশ্যই এই জাতীয় একটি প্রবলেমেটিক হবে, তার বিহেভিয়ারের সমস্যা থাকবে। সে হয়তো বড়দের রেসপেক্ট করবে না, সে কথা শুনবে না, সে অবাধ্য হবে, তুমি যেটা বলছো তার উল্টোটা সে করবে, ইত্যাদি ইত্যাদি। এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হবে। আমি যখন অ্যাজ এ প্রাইভেট টিউটর হিসেবে পড়াতাম, আমি এরকম বেশ কিছু স্টুডেন্ট পেয়েছি। একটা স্টুডেন্ট ছিল যাকে আমি পরীক্ষায় খাতা দিয়েছি, মানে পরীক্ষা নিচ্ছিলাম, সে খাতাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে আমার আমার চোখের সামনেই। তা আমি ভীষণ রাগী ছিলাম, তখন বেশ মারধরও করতাম, দিয়েছিলাম একটা চর। কিন্তু পরবর্তীকালে যখন নিজে পড়াশোনা করলাম, তখন বুঝলাম যে হয়তো চর মারাটা সেই সময় ঠিক হয়নি, কারণ আমি তখন ট্রেন্ড ছিলাম না, অর্থাৎ আমি বিএড ডিএড কিছুই করিনি, সামান্য পড়াতাম, কত তখন ফার্স্ট ইয়ারে পড়ি আমি। তাহলে দেখা যাচ্ছে এখন বুঝতে পারি যেটা ওর বিহেভিয়ারাল প্রবলেম। আর নাহলে কোনো টিচার খাতা দিয়েছে পড়ার মানে পরীক্ষার জন্য, ও পারবে না পরীক্ষায় কিছুই, পড়ে আসেনি, কিন্তু ওর চোখের সামনে খাতাটা ছিঁড়ে টুকটু টুকটু করে ফেলে দিয়েছে আমার সামনে। তার মানে এটা একটা সমস্যা আছে। কিন্তু হ্যাঁ, এটা একটা চরম ধরনের অভদ্রতা, আমিও নিশ্চয়ই কোনো টিচারই এটা সহ্য করতে পারবে না। তোমার সামনে যদি তোমার ছাত্র বা ছাত্রী তুমি পরীক্ষার জন্য দিয়েছো, ছিঁড়ে ফেলে দিল, এটা খুবই অপমানজনক একটা বিষয় হয়ে দাঁড়ায়। তার জন্য চটটা দিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে বুঝতে পারলাম যে এটা একটা বিহেভিয়ারের প্রবলেম, এটা একটু অন্যরকম ভাবেও সমাধান করা যেতে পারতো, যেটা তোমরা করবে, যেহেতু তোমরা বিএড ডিএড করে এসছো এবং তোমরা যথেষ্ট পরিমাণে একটা ভালো টিচার হওয়ার চেষ্টা করছো। তার মানে তোমাকে এই প্রবলেমটা তোমার মতো করে সলভ করতে হবে। তোমাকে ধরে নিতে হবে যে এটা একটা প্রবলেম। ও খুবই অসম্মানিত করছে তোমাকে ঠিকই, কিন্তু এটার প্রবলেমের জন্য করছে, ও হয়তো ইচ্ছা করে করছে না। বোঝা গেল? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, বোঝা গেল। বাকিটা মলায় বাদে কি বাকিটা নেই? সবাই চুপচাপ কেন বুঝতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। কথা বলছি, ইন্টারেক্টিভ হবে, ভালো লাগবে। পূজা ঘোষ বলেছে, স্যার আপনি যা যা বলেছেন সবই নিজের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, মনের কথাগুলো বলছেন। আমি তো তোমাদের বন্ধু, তা মনের কথা তো বলবোই। ইনফ্যাক্ট আমি
সবার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাই, তোমাদের সাথেও মিশবো, এবং যদি কারো কোনো সমস্যা থাকে কখনো ব্যক্তিগত, নিজের দাদা হিসেবে বা বন্ধু হিসেবে যেভাবে হোক বলতে পারো, নিশ্চয়ই সৎ উপদেশ ছাড়া কখনো দেবো না। চেষ্টা করবো তোমার ভালো করারই চেষ্টা করবো, কারণ তোমাদের পাশে আছি, এটুকু বলতে পারি। আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে, হচ্ছে স্টাবলিশড ক্লিয়ার অ্যান্ড কনক্রিট গোলস। এবার একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, ছাত্র বা ছাত্রীকে তোমাকে একটা সঠিক লক্ষ্য দিয়ে দিতে হবে। ক্লিয়ার অ্যান্ড কনক্রিট গোলস, যেমন আমি টেট পড়াচ্ছি, তো টেট দিয়ে এক্সাম্পল দিই। আমি তোমাকে গোল দিয়ে দিয়েছি, গোল হচ্ছে তোমাকে 2024 সালে যে টেট পরীক্ষা হবে, এই টেট পরীক্ষায় তোমাকে মিনিমাম 110+ নম্বরের একটা টার্গেট রেখে পড়াশোনা করতে হবে, এবং তুমি জানো যে এটা পেতে গেলে কি পরিমাণে পরিশ্রম তোমাকে করতে হবে। তার মানে এটা তোমার কাছে ক্লিয়ার যে এই নম্বর তোমাকে পেতে হবে, এবং অ্যাটলিস্ট যাদের লক্ষ্য টেট পাস করে তারা জানো যে 90 নম্বর পেতেই হবে। কিন্তু 90 টার্গেট করে পড়াশোনা করলে তো তোমার পাস নাও হতে পারে, তাই তোমাকে অনেক বেশি, অর্থাৎ 125 মতো প্লাস নম্বর তোমাকে যাতে করতে পারো এরকম একটা লক্ষ্যমাত্রা নিয়ে পড়াশোনা করে যেতে হবে। এবার যদি কেউ ভাবো স্যার আমি 150 পাবো, তাহলে সে আবার ওভার কনফিডেন্স, এটা কিন্তু সঠিক লক্ষণ না, এটা হতে পারে না কোনোদিন। তো তোমার লক্ষ্যটা 125 এটাই ধরতে হবে, এবং সেই অনুসারেই এগোতে হবে। এখন যদি কেউ আমাকে বলো স্যার আমি তো টেট শিওরে পড়ি, টেট শিওরে পড়ে আমি 150 পাবো, তাহলে কিন্তু সেটাও অড বিহেভিয়ার হয়ে যাবে এবং একটা ওভার কনফিডেন্স হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যেটা তুমি পারবে, যেটা সামর্থ্য আছে, সেই অনুযায়ী তোমাকে পড়াশোনাটা করতে হবে। নেক্সট, which established a close relationship with student, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। স্টুডেন্ট এবং টিচারের মধ্যে সম্পর্ক কিন্তু ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড, এটা তো জানোই। এবং বর্তমান যে কনসেপ্ট আছে, বিদেশি কনসেপ্ট হলে পুরোপুরি বন্ধুর মতোই তারা মেশে, অর্থাৎ যখন পড়াচ্ছি তখন পড়াচ্ছি, পড়ানোর বাইরে তোমরা বন্ধু ছাড়া আর কিছুই না। তোমরা তো, তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক বা আমরা এখানে বন্ধুই, যাদের সাথে বয়সের অনেক ডিফারেন্স, সেক্ষেত্রে আমরা অনেক সময় একটা একটা গ্যাপ মেনটেন করে চলতে হয়, কিন্তু তোমরা তো এখানে বন্ধুই। গ্যাপ মেনটেন করে চলতে হয় বলতে মানে আমি আমার জীবনে যে স্ট্র্যাটেজি ফলো করেছি বা বহুজনকে তো পড়িয়ে ফেললাম, বিশেষ করে ধরো 11-12 ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েরা, এখন এদেরকে যখন আমি পড়াতাম বন্ধুর মতোই সবার সাথে মিশতাম, তখন বলেই দিতাম যে দেখো পড়ার সময়টা কিন্তু পড়ার, এবং পড়ার বাইরে, অর্থাৎ ক্লাস আমার হয়ে গেল, এই ক্লাসের পরে যদি রাস্তায় তোমার সঙ্গে দেখা হয়, যদি দেখি তোমার মধ্যে স্টুডেন্ট সুলভ আচরণ আছে, আমি নিজেই তোমার দিকে তাকিয়ে হাসবো এবং কথা বলবো। কিন্তু যদি দেখি তোমার মধ্যে স্টুডেন্ট সুলভ আচরণ নেই, তাহলে কিন্তু আমি তোমাকে চিনি না, ডিরেক্ট বলে দিতাম। আবার এটাও বলে দিতাম যে আমি জানি যে তুমি এখন পড়ছো আমার কাছে, কিন্তু তোমার জন্য বাইরে একজন দুজন কেউ অপেক্ষা করছে, করতেই পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার কোচিনের বাইরে যাতে কেউ না দাঁড়াও। কোচিনের বাইরে দুটো রাস্তা ছিল, এইটা ছেড়ে দিয়ে অনেক অলিগলি আছে, অনেক অন্ধকার গলিও আছে, চলে যেও, কোনো বিষয় না, কিন্তু ওই কোচিনের সামনে তুমি দাঁড়াতে পারবে না, কারণ এটা হচ্ছে আমার পড়ানোর জায়গা, এবং আমি 15 বছর ইনভেস্ট করে সেই সুনাম অর্জন করেছি। তোমার মতো একটি স্টুডেন্টের জন্য সেই সুনাম যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, তাহলে কিন্তু তুমি আর কোচিনে থাকবে না। একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে কথা বলে দিতাম। তখন যেটা হতো, ওরা কিন্তু সেটা পছন্দ করতো, ওরা জানে যে আমি কোন লিমিটেশন ওদের দিয়েছি। ব্যক্তিগতভাবে তুমি কার সাথে ঘুরবে তোমার বিষয়, কিন্তু কোচিনের সামনেটা ঘোরার জায়গা নয়। আবার ঠিক উল্টো রকম ভাবেই, যে তুমি বিড়ি খাও, সিগারেট খাও, যা ইচ্ছে খাও, কিন্তু গল্পটা হচ্ছে যদি রাস্তায় এটা দেখি তোমাকে, তাহলে তুমি আমার স্টুডেন্ট নও, আমি তোমাকে চিনি না। আচ্ছা তুমি সভ্যভদ্র ভাবে যাও, তাহলে তুমি আমার স্টুডেন্ট, আমি তোমাকে চিনি। তাহলে এই যে একটা ডিফারেন্সিয়েট প্রথম থেকে একদম নিট এন্ড ক্লিন ভাবে মেনটেন করতাম, এটা অ্যাকচুয়ালি বন্ধুর মতো মিশতাম বলেই মেনটেন করতাম। তাতে কি হতো, পড়াটা কিন্তু অনেক বেশি পরিমাণে ভালো হতো। আবার পড়ার না পেলে চামড়াও গুটিয়ে দিতাম। তাহলে এই জায়গা থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট আমি দেখেছি অনেক স্টুডেন্টের, যাদের খুবই পোর পারফরমেন্স ছিল, বাট আমাদের কাছে বা আমার কাছে এসে অনেক ভালো রেজাল্ট তারা করতো, এবং পরবর্তীকালে তারা মনেও রেখেছে। তাহলে আমার মনে হয় যে সেরকম স্ট্র্যাটেজি ফলো করলে অনেক স্টুডেন্টের অনেক ডেভেলপমেন্ট অনেক তাড়াতাড়ি ঘটে। বলছে যে টিচার নিড টু নো দ্য স্টুডেন্ট সো দ্যাট দে ক্যান স্টে ইন টাচ উইথ দেম and develop relationship with them.
টিচার্স নিড টু বি অ্যাওয়ার অফ স্টুডেন্ট স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। টিচার তো স্টুডেন্টের উইকনেস এবং স্ট্রেংথ দুটোই জানে, এবং টিচার তার বয়সটা পেরিয়েও এসছে, সবই জানে। তাহলে সেই জায়গা থেকে এই যে সম্পর্কটা স্টুডেন্টের টিচারের, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। এটা যদি সঠিকভাবে থাকে বা সঠিকভাবে বিল্ড আপ করা যায়, তাহলে কিন্তু স্টুডেন্টের উন্নতি অনেক ভালোভাবে ঘটে। ঠিক আছে, শোনা গেল? হ্যাঁ স্যার, বুঝতে শোনা পেরেছো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এখানে একটা ছোট্ট ঘটনাও ঘটে, একটা ছোট্ট ঘটনাও ঘটে। এক্সাম্পল দিচ্ছি, শোনো মন দিয়ে। ট্রান্সফার অফ লার্নিং বলে একটা বিষয় আছে, একে বলে ট্রান্সফার অফ লার্নিং। কিরকম বিষয়টা? ধরো ধরো ইংলিশ সাবজেক্টটা তোমার ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু ইংলিশ টিচারকে তোমার খুব ভালো লাগে, কারণ সেই টিচার খুব স্মার্ট, দেখতেও সুন্দর, এবং ওভারঅল তাকে তোমার ভালো লাগে। ঠিক আছে, তো তখন তোমার ইংলিশ সাবজেক্টটা ভালো লাগে না বা ইংলিশ টিচারকে তোমার ভালো লাগে, কিছুদিনের মধ্যেই এই ইংলিশ টিচারকে যে তোমার ভালো লাগছে বা ভালো লাগে, এই ভালো লাগার অনুভূতিটা তোমার সাবজেক্টের প্রতি ট্রান্সফার হয়ে যাবে, এবং তুমি অটোমেটিক্যালি এই ইংলিশ টিচারকে ভালো লাগে বলে তুমি এই ইংলিশ বইটা পারো না, কিন্তু বারবার এটা পড়বে, এবং এই ইংলিশ সাবজেক্টটা তোমার কিছু দিনের মধ্যেই খুবই দ্রুত গতিতে তুমি ভীষণ পরিমাণে পারদর্শী হয়ে পড়বে। বোঝা গেল? তাহলে কি ঘটলো এখানে? ট্রান্সফার অফ লার্নিং হলো, অর্থাৎ টিচারকে ভালো লাগার বিষয়টা সাবজেক্টের প্রতি চলে গেল। শুনতে পাচ্ছ? হুম, স্যার এটা স্কুল হ্যাঁ টাইমে স্যার। খুব বেশি আচ্ছা, দুটোই বলবো। উল্টোটা ভাবো, অঙ্ক তুমি আগে মোটামুটি পারতে, কিন্তু অঙ্ক টিচারের বিহেভিয়ার একদমই বাজে, এবং কথায় কথায় চড় দেয়, এবং তুমি ওনার সামনে অঙ্ক করতে গেলে যোগ বিয়োগও ভুল করে ফেলো। অনেকেই করেছো, এখানে অনেকেই আছো, আমি জানি। উল্টোটা হবে, অঙ্ক টিচারকে যেহেতু ভালো লাগে না বা তার বিহেভিয়ারের জন্য তুমি ভয়ে কাঁপো, অঙ্ক যাও বা পারতে, কিছুদিনের মধ্যে আর কিছুই পারবে না, এবং কবে তুমি ভাববে কবে মাধ্যমিক শেষ হলে আর অঙ্ক আমি নেবই না, এবং অঙ্ক থেকে তুমি দূরে চলে যাবে আস্তে আস্তে। কি ঘটলো? এটাও ট্রান্সফার অফ লার্নিং, অর্থাৎ খারাপ লাগাটা সাবজেক্টের প্রতি চলে গেল, টিচারকে খারাপ লাগছে, সাবজেক্টকেও খারাপ লাগতে শুরু করবে, অর্থাৎ তোমার কিন্তু খারাপই হলো। তাহলে এখান থেকে কি শিখলে? টিচার স্টুডেন্টের সম্পর্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা যদি মজবুত থাকে এবং ভালো লাগা থাকে, তাহলে তুমি কিন্তু পারদর্শী হয়ে উঠতে পারো যে কোনো সাবজেক্টে। বোঝা গেল? স্যার। বাকিদের একটু প্রত্যেকের রেসপন্স করো দেখি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, না বুঝতে একটু পেরেছি। হ্যাঁ স্যার বুঝেছি। বাহ, স্যার বলো। বলছিলাম যে স্যার, যদি কোনো শিক্ষার্থীর যদি কোনো মানে পড়ার ক্ষেত্রে ডিসএবিলিটি না থাকে, সেই ক্ষেত্রে স্যারের মানে পড়াটা বুঝতে না পারা বা বিষয়ের প্রতি একটা অক্ষুণ্ণ থাকা আর কি, সেটা তো মানে শিক্ষকেরই তো একটা ইয়ে পড়ছে না, মানে অসামর্থ্য পড়ছে। শিক্ষকের গাফিলতি, অর্থাৎ শিক্ষকের যে পড়ানোর স্ট্র্যাটেজি বা পড়ানোর ধরন, সেটা পরিবর্তন করতে হবে। না ইংলিশ ধরুন যে কোনো সাবজেক্টে যদি কেউ পারদর্শী হয়, আপনি যেটা বললেন, তো সেক্ষেত্রে যদি টিচার মারবে কেন? আমার একটা প্রশ্ন স্যার, এটা এইখানে আমাদের এখানে পড়াশোনা হতো মারলেই যে সবসময় খারাপ হয় সেটা তো না। না এখন স্যার। এই ভালো লাগাটার বিষয়টা একটু অন্যরকম, মানে টিচারকে ভালো লাগছে, সাবজেক্টে চলে যাচ্ছে, এটার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, মানে এটা এক কথায় বোঝানো যাবে না। এখন এখানে অনেক স্টুডেন্ট আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে যে স্যার, আপনার মতো স্যার যদি আগে পেতাম খুব ভালো হতো, আপনার পড়া খুব ভালো বুঝতে পারি স্যার, আপনার ক্লাসের জন্য অপেক্ষা করি, এটা বলে। তো এটা একটা ভালো লাগা কিন্তু, অর্থাৎ সে আমাকে ব্যক্তিগতভাবে ভালোবাসছে, তো স্বাভাবিকভাবে আমার সাবজেক্টে সে ভালোবেসে ফেলবেই, মানে ট্রান্সফার হচ্ছে। আবার যদি অপোজিট জেন্ডার হয়, কোন একটি মেয়ে আমাকে বললো, বা কোন একটি মেয়ে আমাকে বললো, তাহলে কি হচ্ছে, অপোজিট জেন্ডারের ক্ষেত্রে অনেক ধরনের ক্রাইটেরিয়া ফিল হতে পারে। সে তার আমাকে ভালো লাগতে পারে, বা আমার প্রতি তার দুর্বলতা আসতে পারে, বা আমার প্রতি তার একটা প্রেম আসতে পারে। এগুলো কোনোটাই খারাপ বিষয় কিন্তু না, তার কারণ হচ্ছে কি, সে মানুষ, আমিও মানুষ, এবং
আমরা কোথাও কি করছি, আমাদের যে অনুভূতিগুলো সেটাকে এক্সপ্রেস করছি। তাহলে এবার এই ভালো লাগার জায়গাটা যখন কোনোভাবে তৈরি হবে, তখন দেখা যাবে যে সেই সাবজেক্টের প্রতি বা সেই বিষয়টার প্রতি স্বাভাবিকভাবেই একটা ভালো লাগা বা একটা করতেই হবে বা করবই বা আমার হবেই, এই বিষয়টা চলে আসবে। উল্টোটা হবে, যদি আমি বাজে পড়াই বা আমাদের সংস্থা বাজে পড়ায় বা সবাই বাজে পড়ায়, তাহলে উল্টোটা হবে, তোমার সময় নষ্ট হবে, তুমি টেট পাস করতে পারবে না। অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট তো বলে, স্যার এই জায়গায় পড়েছি, সিলেবাসটাও জানি না। তাহলে সেই জায়গা থেকে উল্টোটাও ঘটবে। বোঝা সেটাই গেল? স্যার। হুম, হ্যাঁ, হ্যাঁ। বেশ, তাহলে আমাদের আজকের যে টপিকটা ছিল আশা করি বোঝাতে পেরেছি। কোশ্চেন অ্যান্সার গুলো নিজেরাই করে নেবে, এখানে প্রত্যেকটার উত্তর কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে? সিটেটের প্রশ্ন উত্তর গুলো করবে। নেক্সট দিন অন্য টপিক শুরু করার আগে এই প্রশ্ন উত্তর গুলো থেকে একটা করে প্রশ্ন আমি যাকে ইচ্ছে তাকে ধরবো আগে, তারপরে আমি পরে টপিকটা পড়াবো। আর যদি আমি ভুলে যাই পড়া ধরতে, কেউ একজন মনে করিয়ে দেবে যে স্যার আপনি পড়া ধরবেন বলেছিলেন রেমিডিয়াল টিচিং থেকে, আমি পরের দিন থেকে পড়া ধরবো, তারপরে পড়াবো। ঠিক আছে, শোনা গেল? ওকে স্যার। হ্যাঁ স্যার। স্যার, আমি একটা প্রশ্ন করবো। আচ্ছা, সুমিত তো অনেক প্রশ্নই করছো, অন্যদের একটু সুযোগ দিই। সুমিত আর মলয় আছো ছেলেদের মধ্যে জীবিত ব্যক্তি, আর মেয়েদের মধ্যে একজন দুজন আছো, বাদ বাকি সবই তো চুপচাপ থাকে, কোথায় থাকে ওরাই জানে। স্যার এমসিকিউ গুলো ধরবেন তো? এমসিকিউ গুলো ধরবো, আর যেটা পড়ানো হলো সেই পড়ানোর মধ্যে থেকেও প্রশ্ন করতে পারি। আচ্ছা আচ্ছা ওকে। স্যার শুধু আজকেরটাই তো ধরবেন? হ্যাঁ, শুধু Hello, লিমিটেড sir. টিচিংটা ধরবো। আচ্ছা, তো আজকে যেটা পড়াবো পরের দিন সেটা ধরবো। ইন্টেন্সিভ হ্যালো স্যার, বলো। বললাম আপনি একটু পরে ফাঁকা থাকবেন, আপনাকে ফোন করলে হ্যাঁ, পাওয়া থাকবে, যাবে? ফোন করো, অসুবিধা নেই। তুমি একদিন ফোন করেছিলে, আমি ধরতে পারিনি, ফোন করো, অসুবিধা নেই। স্যার কেউ তো প্রশ্ন করলে বলবো হ্যাঁ স্যার। স্যার, দাঁড়াও, দাঁড়াও, আপনি করবে, খুব করবে, আমি আছি, সুন্দর যাচ্ছি। পড়ান স্যার, স্যার দারুণ পড়ে, বাহ, থ্যাংক ইউ। দারুণ পড়েছে। খুব সুন্দর পড়ান। হ্যাঁ স্যার, আমি ব্যক্তিগতভাবে মানে কি বলবো, সাবজেক্টটাতে পুরো দুর্বল, কিন্তু সেই জায়গা থেকে যে আমি পুরো রিকভার করছি, এটা মানে আমার কাছে মানে কি বল, গড গিফটেড কিছু। বাহ, খুব ভালো, আরো পড়ার করে পড়াশোনা করো, পাশে হুম। আছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু স্যার টেট পাস করার জন্য আমি মানে আপ্রাণ চেষ্টা করছি, দুবার দিয়েছি, দুবার ব্যর্থ হয়েছি। পাস করে হ্যাঁ তো যাবে, দুবার ব্যর্থ মানে হয়েছে মানে এখনো, পাস করে যাবে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ পাস ওকে করে স্যার, যাবে, এবার আত্মবিশ্বাসী থাকো এবং শুধু পড়াশোনা করে যাও, পাস করে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার। ওকে। আচ্ছা, পারমিতা শুনতে পাচ্ছ? প্রশান্ত, পূজা, রক্তিম, রূপালী মাহাতো, সমাপ্তি, হ্যাঁ স্যার। আপনি কি সবাই শুনতে পাচ্ছেন? বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই তো কোথাও? না স্যার। না স্যার, কোনো অসুবিধা নেই। নেই। তাহলে আমরা সুমিতের প্রশ্নটা শুনি, বলো সুমিত। হ্যাঁ স্যার, বলছিলাম আমি ক্লাস 11-12 কে পড়াই। হুম। তো ধরুন সকালে ক্লাস থাকে, তারপরে মানে আমি একটু অলস প্রকৃতির, মানে একটু আগে বেশি করে ঘুমাতাম, তো এখন টিউশন ধরেছি, তাহলে মানে টিউশন পড়াই। তারপরে স্যার মানে আমি আগেও পড়তাম টেট বিষয়ে, কিন্তু স্যার এখন পড়াশোনার মানে লেভেলটা একটু মানে কম হচ্ছে আর কি, মানে পড়াশোনাটা কম হচ্ছে, ঠিক মতো এনার্জি লাগছে না। তাছাড়া আচ্ছা, নিজের কিছু তুমি কাজ কি থাকে, বিবাহিত? কভার করবো কি? তুমি কি বিবাহিত? না না না, বিবাহিত না, আমার 26 বছর বয়স, 26 তো সেরকম হবে। ঠিক আছে, তাহলে যেখানে পড়তে বসো দেয়ালে লিখে রাখবে যে সরকারি চাকরি পেলে সুন্দরী বউ পাবো, আর ওইটা দেখবে, দেখবে পড়ায় মন বসে যাবে। না না সে আচ্ছা, এইটাই ওষুধ, এটা ছাড়া কোনো ওষুধ তোমার কাছে নেই, না, কারণ তুমি তো নিজেই জানো স্যার যে আমার তুমি অলস। যখন 11-12 আমি পড়াই, তখন স্যার আমাকে নিজেকেও পড়তে হয়, তাহলে অনেকটা টাইম ধরুন ঘুমাবার আগে 2-3 ঘন্টা ওটা নিয়ে পড়তে হয়, কারণ হতে পারে, হতে পারে 11-12 পড়তে গেলে তোমাকে পড়তে হবে, বা নতুন সিলেবাস চেঞ্জ করছে, আরো বেশি পড়তে হবে। কিন্তু হ্যাঁ প্রবলেমটা হচ্ছে, তোমাকে মনে রাখতে হবে যে আমার জীবনটা পড়িয়ে কাটবে না, টিউশনিটা পার্মানেন্ট সলিউশন না, এটা আমাকে বর্তমানে বাঁচার একটা উপায়। কাজে আমার পার্মানেন্ট সলিউশন কি? নিজে টেট পাস করে চাকরি পাওয়া, অর্থাৎ প্রায়োরিটি ওটা। দ্বিতীয়ত, তুমি টিউশনি করো কতক্ষণ? সকালবেলা নিশ্চয়ই 4 ঘন্টা পড়াও, বা বিকেল বেলা 2 ঘন্টা পড়াও, 6 ঘন্টা। 9টা পর্যন্ত স্যার, 6টা থেকে 9টা, ঠিক আছে, 8 ঘন্টাই ধরো পড়াও, বাদ বাকি আরো যে 16 ঘন্টা আছে, তার মধ্যে যদি তুমি 6 ঘন্টা ঘুমাও, বাদ বাকি 10 ঘন্টা তুমি নিজে পড়াশোনা করার টাইম পাও। 10 ঘন্টা দরকার নেই, 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করলে টেটে 130-এর উপরে স্কোর করে ফেলবে।
কিন্তু ওই মোটিভেশনটা নিজের মধ্যে আনতে হবে যে আমাকে পড়তে হবে। কিন্তু তুমি যেটা করছো বই নিয়ে বসছো কিন্তু অতটা এনার্জি পাচ্ছ না, হচ্ছে সময় তো এখনো আছে, এরকম একটা বিহেভিয়ারের মধ্যে চলে গেছো। তো সেই জন্য বললাম যে তুমি ওখানে লিখে রাখো দেয়ালে যে সরকারি চাকরি পেলে সুন্দরী বউ পাবো, তাহলে পড়াশোনায় তোমার মন আসবে। আচ্ছা তো ঠিক যাই স্যার হোক, আর কোনো প্রশ্ন তো নিশ্চয়ই নেই। ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভটা একটু বলুন না। ওইটা ক্লাসে পড়ার সময় বলে দেবো, রিডিং এর ক্লাসে। ইন্টেন্সিভ মানে হচ্ছে কি গভীর পাঠ, আর এক্সটেন্সিভ মানে হচ্ছে কি বিস্তারিত পাঠ। ইন্টেন্সিভ মানে হচ্ছে কোন একটা বিষয় যখন তুমি খুব মনোযোগ দিয়ে পড়ছো, যেমন আজকে রেমিডিয়াল টিচিং ক্লাসটা পড়ালাম, তার মানে এটা খুব গভীরভাবে তোমাকে পড়তে হবে। আর এক্সটেন্সিভ মানে হচ্ছে সংবাদপত্র তুমি যখন পড়ো তখন কি মন দিয়ে পড়ো না, একটা বিস্তারিত ওভারঅল একটা পড়ো, এটাকে বলা হয় এক্সটেন্সিভ। বা তো যখন তুমি কোনো গল্প বা উপন্যাস পড়ো একই রকম বিষয়, তাহলে ইন্টেন্সিভ মানে গভীরভাবে পড়াশোনা করা, আর এক্সটেন্সিভ মানে হচ্ছে গিয়ে একটা বিস্তারিত পুরো বিষয়টা জানা কিন্তু তার মধ্যে কোনো গভীর বিষয় থাকে না। ঠিক আছে, ঠিক আছে। ওকে চলো তাহলে আজকে অনেক হাসি মজা ইয়ার্কি অনেক কিছু হলো, আজকে অনেক কিছু করালাম। তো আজকের ক্লাসটা এত অব্দি থাকলো, পরের দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে এবং আবার পড়ানো হবে এবং গল্প হবে। তাহলে আজকের মতো টাটা এন্ড গুড নাইট, বাই। থ্যাংক গুড ইউ নাইট। ওকে স্যার, থ্যাংক ইউ Thanks, স্যার। sir. গুড নাইট।